আজকের এই বিশেষ আলোচনা সভায় সমাজ সাহিত্য সংস্কৃতিতে বিশেষভাবে সক্ষম মানুষের উপস্থিতি এই নিয়ে বক্তব্য পরিবেশন করবেন কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজের অধ্যাপক শ্রী মনোজিৎ মন্ডল এবং এই আলোচনা চক্রে সভামুখ্য হিসেবে থাকবেন গভর্নমেন্ট জেনারেল ডিগ্রি কলেজ কালনা একের অফিসার ইনচার্জ ডক্টর সুব্রত দাস এবং অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেবেন আমাদের কলেজের অধ্যক্ষ ডক্টর বসন্ত কুমার প্রধান। আমরা অনুষ্ঠানের একেবারে শুরুতে একটি উদ্বোধনী সঙ্গীত দিয়ে শুরু করছি, তারপর আমাদের অন্য অনুষ্ঠান। সকলকে অনুরোধ মন দিয়ে এই অনুষ্ঠান শুনবে এবং প্রয়োজনে ভিডিওগ্রাফি করতে পারবেন। এই অনুষ্ঠানটি দেখে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন অধ্যাপকরা ইচ্ছে প্রকাশ করেছে যে এই অনুষ্ঠানটা আমরা দেখতে চাই এবং তাদের জন্য আমরা আমাদের কলেজের ফেসবুকে লাইভ করব এবং আমাদের কলেজের যে ইউটিউব চ্যানেল আছে তাতে এটি সম্প্রচার করব। কলেজের ছাত্রছাত্রীকে বলছি ফেসবুক এবং ইউটিউব তোমরা ফলো করবে এবং অন্য ছাত্রছাত্রীদেরও সেটি শেয়ার করবে, দেখার জন্য বলবে। আমরা আজকে অনুষ্ঠান শুরু করছি উদ্বোধনী সঙ্গীতের মধ্য দিয়ে। আমাদের উদ্বোধনী সঙ্গীত করছেন বাংলা বিভাগের অধ্যাপিকা অনন্যা চ্যাটার্জি এবং কলেজের শিক্ষা সহায়ক কর্মী প্রসেনজিৎ সাহা তাকে তবলায় সংগত করছেন। Thank you.
মানুষের সমস্ত মনের অন্ধকার দূরীভূত হোক, আলো আসুক আমাদের সমস্ত স্তরে। আমাদের সেই মঙ্গল স্তুতি দিয়ে আজকে অনুষ্ঠানের শুভ সূচনা হলো। এই সপ্তাহটি বন মহোৎসব সপ্তাহ। বৃক্ষ আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ তা আমরা সকলেই জানি। বৃক্ষ এবং গাছপালার প্রতি আমরা যত্নশীল হব, এই সপ্তাহে আমাদের অন্যতম মোটো, সেটা সংকল্প। সেটা আমরা আমাদের অনুষ্ঠানের শুরুতে মঞ্চের সামনে রাখা যে বৃক্ষটি, তাতে জল সিঞ্চন করব। এই জল সিঞ্চনের মধ্য দিয়ে একদিকে বৃক্ষের প্রতি, বন মহোৎসবের প্রতি আমাদের শ্রদ্ধা নিবেদন থাকবে এবং আমাদের অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা হবে। আমি আমাদের কলেজের অধ্যক্ষ ডক্টর বসন্ত কুমার প্রধান, আজকের বক্তা শ্রী মনোজিৎ মণ্ডল, সভামুখ্য ডক্টর সুব্রত দাস, তাদের বলবো মঞ্চে যে বৃক্ষটি আছে সেখানে জল প্রদান করার জন্য। আমি অনুরোধ জানাবো আমাদের কলেজের আইকিউসি কোঅর্ডিনেটর শ্রী চন্দন বর্মন, আমাদের টিচার্স কাউন্সিলের সেক্রেটারি ডক্টর অনির্বাণ চ্যাটার্জি, আমাদের ইতিহাস বিভাগের অধ্যাপক শ্রী শুভজিৎ ঘোষ মহাশয়কে পুষ্প বৃক্ষে জল সিঞ্চনের জন্য আমি অনুরোধ জানাবো আমাদের কলেজের লাইব্রেরিয়ান আলানা মন্ডলকে আসার জন্য। অন্য অধ্যাপক যারা রয়েছেন আমি অনুরোধ করবো একটু জল সিঞ্চনের জন্য অধ্যাপক অঙ্কুর বিশ্বাস, অধ্যাপক শামীম আক্তার, আমাদের বিভাগের অধ্যাপকরা রয়েছে চৈতালি ম্যাডাম, সুভাষিস ম্যাডাম, জুনেদের স্যার, সকলে মিলে একটু জল সিঞ্চন করবেন। এবং তোমরা জানো আমাদের সারা কলেজ জুড়ে যেভাবে সবুজকে রক্ষার জন্য, পরিবেশকে সাজানোর জন্য গাছ দিয়ে, ফুল দিয়ে আমরা আমাদের কলেজের প্রেমিসাসকে সাজিয়ে তুলছি, তাকে কিন্তু প্রত্যেকটা স্টুডেন্টকে যত্ন করতে হবে। গাছের প্রতি, ছোট ছোট বৃক্ষের প্রতি নজর দিতে হবে। আমরা এবার আমাদের অতিথিদের মঞ্চে আহ্বান করছি, মঞ্চে ডেকে নিচ্ছি আজকে বক্তা মনোজিৎ মণ্ডল, সভামুখ্য ডক্টর সুব্রত দাস এবং আমাদের কলেজের অধ্যক্ষ ডক্টর বসন্ত কুমার প্রধানকে। আমাদের আজকের বিষয় ভারতীয় সমাজ, সাহিত্য, সংস্কৃতিতে বিশেষভাবে সক্ষম
মানুষের উপস্থিতি। এ বিষয়ে আজকে বক্তব্য পরিবেশন করবেন যিনি এই বিষয়টা নিয়ে দীর্ঘদিন গবেষণা করেছেন, বিভিন্ন পত্র পত্রিকায় তিনি লেখেন, আনন্দবাজার পত্রিকা সহ বিভিন্ন কাগজে, এবং তিনি নিজে একজন বিশেষভাবে সক্ষম মানুষ, অর্থাৎ যাকে আমরা বলি দৃষ্টিহীন। সেই কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজের অধ্যাপক মনোজিৎ মন্ডল, এবং এই সামগ্রিক আলোচনার সভামুখ্য হিসেবে থাকবেন ডক্টর সুব্রত দাস, যিনি কানলা গভর্নমেন্ট কলেজের অফিসার ইনচার্জ। আমাদের অনুষ্ঠানের বক্তব্যের শুরুতেই আমাদের কলেজের অধ্যক্ষ ডক্টর বসন্ত কুমার দাসকে বলব স্বাগত ভাষণ দেওয়ার জন্য। আজকের মূল্যবান টপিক নিয়ে যে স্পেশাল লেকচার প্রোগ্রামটা অর্গানাইজ হচ্ছে, এই প্রোগ্রাম মধ্যে উপস্থিত সম্মানিত মঞ্চাসীন অতিথিগণ, শ্রী মনোজিৎ মন্ডল, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজ কৃষ্ণনগর নদিয়া, এবং মুখ্য অতিথিভাবে আমার ঘরে উপস্থিত আছেন ডক্টর সুব্রত দাস, ওআইসি অফিসার ইনচার্জ গভর্নমেন্ট জেনারেল ডিগ্রি কলেজ কানলা। এই প্রোগ্রামটি বেঙ্গলি ডিপার্টমেন্ট অর্গানাইজ করছে, যেখানে প্রফেসর মুখ্য ভূমিকা, যেহেতু এসওটি হিসাব থেকে একটা প্রোগ্রাম অর্গানাইজ করেছেন। এই প্রোগ্রামকে যে টপিকটা মূল্যবান টপিকটা বেছে নিয়েছেন, এবং এই টপিক মধ্যে সমস্ত স্টুডেন্টকে অবগত করার জন্য যে একটা অনুরোধ মধ্যে দুইজন অতিথি নিঃসন্দেহে রাজি হয়ে গেছিলেন এবং সময়সীমা নির্ধারিত করে দিলেন যে এই দিনে এই সময়ে আমরা প্রোগ্রামটা অর্গানাইজ করাবো, এবং তার মধ্যে এই প্রোগ্রাম অর্গানাইজ হয়েছে। এবং এই যে অতিথিগণ এখানে উপস্থিত আছেন, নিজের বহু মূল্যবান সময় আমি কথা বলবো সুব্রত দাস, যে কি আমি যেভাবে একটা কলেজের অধ্যক্ষ হিসাবে পরিগণিত, ওইভাবে স্যার একটা দায়িত্ব আছেন ওই কলেজ গভর্নমেন্ট জেনারেল ডিগ্রি কলেজ কানলার খুব দায়িত্বের মধ্যে আছেন, এবং সমস্ত দায়িত্ব ওখানে ছেড়ে দিয়ে কিন্তু আজ এখানে আমার গহনে উপস্থিত আছেন। স্যারকে আমার এই অনুরোধ রক্ষা করে এখানে উপস্থিত হয়ে যে নিজের বক্তব্যটা উপস্থাপন করবে, ওই জন্য কলেজ তরফ থেকে এবং আমার তরফ থেকে স্যারকে অশেষ অশেষ ধন্যবাদ, শুভেচ্ছা, শুভকামনা জানাচ্ছি। এবং মনোজিৎ স্যার, আপনারা সবাই প্রফেসর বললেন দৃষ্টিহীন, কিন্তু ও কোনো মতে কোনো কলেজের আমি কথা বললাম আমার অফিসে দ্বিধা নেই, কিন্তু গভর্নমেন্ট জেনারেল ডিগ্রি কলেজের শিক্ষাদান করার সত্ত্বেও মধ্যে নিজের যে রুচির টপিক তাকে নিয়ে বলার জন্য কিছু সময় মধ্যে স্যারকে প্রস্তাব দিলেন যে ঠিক এবং স্যারকে সহযোগিতা করার জন্য উনিদের সাথে কমল মন্ডল স্যার আসেন, এবং প্রতি সময় উনিদের সাহায্য সহযোগিতার মধ্যে উনিদের সাথে থাকে। দুইজন এখানে উপস্থিত হয়, যে কি মুখ্য বক্তা হিসাবে এখানে পরিচিত, এবং এই টপিক বিষয়ে নিজের যে অনুসন্ধান, অনুভূতি, রিসার্চ, এই সমস্ত বিষয়ে সবাইকে সামনে উপস্থাপনা করা হবে। ওই জন্য স্যারকে আমরা কলেজ তরফ থেকে, আমার তরফ থেকে অশেষ অশেষ ধন্যবাদ, শুভেচ্ছা, শুভকামনা। এখানে উপস্থিত আছে আমার সমস্ত সহকর্মী বন্ধুগণ এবং প্রিয় ছাত্রছাত্রী। আজ এই টপিকটা সিলেকশন করা হয়েছে বেঙ্গলি ডিপার্টমেন্ট তরফ থেকে, যা কি representation of a different able individual in Indian society, literature and culture. এখানে প্রতি আমরা যদি দেখব মহাভারত, রামায়ণ এইসব দেখে নিয়ে আমার নতুন সিনেমার মধ্যে যদি চলে আসি, তাহলে আমরা যদি লিটারেচার কু নিয়ে মাইথোলজিকে নিয়ে মানে অনুসন্ধান করি, তাহলে প্রত্যেক জায়গায় তোমরা দেখবো মহাভারতের এবং রামায়ণ
ধৃতরাষ্ট্র লাইন অন্ধ ছিল, কিন্তু উনাদের অনুভূতি, উনাদের যা ওই মহাভারতের যে মুখ্য নায়ক হিসাবে ছিলেন, তার ওখানে নিশ্চিতভাবে আমরা পড়েছি এবং জানিছি, ওই সিনেমার মধ্যে ওইগুলো আমরা জানতে পারেছি। মন্থরার কি রোল ছিল তার বিষয়ে আমরা জানিছি, কিন্তু মন্থরা ও भी ডিফারেন্সিয়ালি এবল্ড পারসন ছিল, যেখানে তার কি রোল ছিল, তার কি অনুভূতি ছিল, এবং আমরা যেটা রামায়ণে আমরা যেটা জানতে পারছি, তার যে অনুভূতি এবং সিনেমার মাধ্যমে যেটা জানছি, এই সব অনুভূতি আছে। তার সাথে সাথে আমরা যদি এটা কলচার বিষয় দেখতে পারবো, তাহলে আমরা একটা সিনেমা দেখছি তাদের জামিন পাওয়া, যেখানে ওই সিনেমার মধ্যে আমরা অনেক মজার শিক্ষা গ্রহণ করেছি। এবং এই যে ভারতীয় সমাজে তার শিক্ষা এবং তার সংস্কৃতি, এই বিষয়ে আমরা কিভাবে কি জ্ঞান, কি নলেজ আকার করতে পারবো, এবং ইয়াকে নিয়ে আমরা ভবিষ্যতের সাথে কি জড়িত এবং পাস্ট অতীতের সাথে কিভাবে জড়িত তার বিষয়ে সমস্ত, এবং এই যে ডিজাইন পর্সন উনিদের অবদান কি আছে প্রত্যেকের ক্ষেত্রে, দুনিয়া যেতে ডেভেলপ হওয়ার মধ্যে ওই ডিজাইনের যেটা কি ইনক্লুসিভ, আমরা এডুকেশন রয়েছে ইনক্লুসিভ এডুকেশন, তাহলে আমরা এই সুবিধাগুলো কিভাবে দিতে পারি। যতগুলো দুনিয়া ডেভেলপ হচ্ছে মধ্যে উনিদের যে অপরচুনিটি গুলো একটু একটু পিছিয়ে যাচ্ছে, তাহলে কি করতে পারলে উনিদের আরো আগে যেতে পারবে, তার জন্য এই সুবিধা এবং তার যে সরকারের কি সাহায্য সহযোগিতা, আমাদের কি সাহায্য সহযোগিতা হতে পারবে। যদি সাহায্য না করতে কমন চায়, তাহলে নিশ্চিতভাবে সে অনেক জায়গা থেকে প্রবলেম ফেস করতে পারতেন। তবে এর জন্য হাত বাড়িয়ে দিয়েছেন যে উনিদের সাহায্য সহযোগিতা করার জন্য আগে আসছেন এবং তাকে কিভাবে আগাতে পারবে। এই সব বিষয় নিয়ে আমরা আজ নিশ্চিতভাবে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করবো, এবং আমি আশা করব তোমরা সবাই ধীরে স্থির ভাবে এখানে সুন্দর এবং নিজের দৈনন্দিন জীবনের কাজে লাগাতে পারবো। এইটুকু বলে আমার বক্তব্য শেষ করছি। স্যারকে অসংখ্য ধন্যবাদ। তিনি যেভাবে একদম মহাভারত রামায়ণ থেকে শুরু করে ভারতীয় সমাজ সাহিত্য এবং সিনেমায় বিশেষভাবে সক্ষম মানুষের একটা উপস্থিতি দেখানোর প্রচেষ্টা করলেন, এবং তাতেই আমাদের আজকের আলোচনার মূল সুরটি বাধা হল। এবার যার বক্তব্য আমরা শুনব, এবং স্যার যদি অনুমতি দেন, যদি দু একটা প্রশ্নেরও পরবর্তীকালে আসে, তারও ব্যবস্থা আমরা রাখতে পারি, যদি আমাদের সময়সীমার মধ্যে সবটা হয়। এবার বক্তব্য পরিবেশন করবেন আমাদের আজকের এই আলোচনা সভার মুখ্য বক্তা, কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজের পলিটিক্যাল সায়েন্স বিভাগের অধ্যাপক মনোজিৎ মন্ডল মহাশয়। মাননীয় সভাপতি, উপস্থিত পলাশী কলেজের অধ্যক্ষ, এছাড়াও ডিপার্টমেন্টের বিভিন্ন স্যার ম্যাডাম এবং আমার প্রিয় ছাত্রছাত্রীরা, যাদের উদ্দেশ্য করেই আমার এই টপিক সম্পর্কে কিছু বলার ইচ্ছা, কারণ তাদের অ্যাওয়ারনেসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। আমি বিশেষভাবে কৃতজ্ঞতা জানাই মাননীয় ডক্টর প্রবীর কুমার পদ্ম মহাশয়কে, যিনি যার প্রচেষ্টার ফলেই আজকে আমরা এখানে সকলে উপস্থিত হতে পেরেছি। তার এই সপ্তাহটায় আমি একটু ব্যস্ত আছি স্যার জানেন, তবুও তার যে কিছু ভাবছেন এই সমস্ত মানুষদের জন্য যারা ফিজিক্যালি চ্যালেঞ্জ পারসন, যাদের যে ভাবছেন, এই যে তার এই সমস্ত মানুষদের প্রতি ভালোবাসা, এই যে টান, সেই টান থেকেই কিন্তু আজকে আমি এখানে এসেছি কিছু বলার জন্য। এই সমস্ত যারা একেবারে দুর্বলতর সমাজের মানুষ, তাদের অধিকার, তাদের সমাজে, তাদের সাহিত্যে, তাদের সংস্কৃতিতে কি অবস্থান, সেই সম্পর্কে কিছু বলার জন্য। তো এটা আলোচনা করতে গেলে
আমার মনে হয় কতগুলো মডেল, কতগুলো থিওরি, কতগুলো অ্যাপ্রোচ সম্পর্কে আমাদের খুব সঠিক, খুব সিম্পল ভাবে ছাত্রীদের মতো করে আমি বলার চেষ্টা করছি যে থিওরিগুলো, যে মডেলগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমার কাছে মনে হয়েছে। তাহলেই আমরা আলোচনার মূল সুরটা ধরতে পারবো। মূল সুরটা ধরতে পারবো মানে যে কোনো সমাজ, যে কোনো সোসাইটি, যে কোনো মানে রাষ্ট্র চলে তার নির্দিষ্ট একটা ফিলোসফিক্যাল, নির্দিষ্ট একটা থিওরির মাধ্যমে। মানে যদিও এখন আর নির্দিষ্ট কোনো থিওরি অনুসরণ করা হয় না, যেমন যেখানে যেমন দরকার হয় থিওরিগুলোকে সেইভাবে আমরা ব্যবহার করি। যেমন আমরা যদি বলি পলিটিক্যাল সায়েন্সের একটু টার্ম চলে আসছে, যে আমরা যদি বলি যে লিবারালিজম যে ফিলোসফিটাকে আমরা নিয়ে রাষ্ট্র পরিচালনা করব, তাহলে পুরোপুরি এটা আমরা অনুসরণ করতে পারি না, কারণ আমাদের এখানকার যা স্ট্রাকচার পুরোপুরি লিবারালিজম হয়তো চলে না। তার জন্য আমরা বিভিন্ন রকমের থিওরি সেগুলো আমরা অনুসরণ করে চলি। তবে পরিষ্কার যে কথা, চিন্তার সোর্স কিন্তু কোনো একটা দৃষ্টিভঙ্গিকে অনুসরণ করেই চলে। তো সেই কয়েকটা দৃষ্টিভঙ্গি সম্পর্কে আমি খুব সংক্ষিপ্তভাবে বলে আলোচনাটা মোটামুটি বোঝানোর চেষ্টা করব। এই সমস্ত যারা মানুষ রয়েছেন, ফিজিক্যালি চ্যালেঞ্জ পার্সন, বিশেষভাবে সক্ষম মানুষ, তাদের নিয়ে তাদের যে সমাজে অবস্থান, তাদের সংস্কৃতিতে অবস্থান, সাহিত্যে অবস্থান বুঝতে গেলে এই থিওরিগুলোর গুরুত্ব যে কতটা, এই থিওরিগুলোর গুরুত্ব বোঝা যাবে আমার আলোচনার, এই যে আলোচনাটা আমি করব যে মূলত 4টে থিওরি, সেই থিওরিগুলো শোনার পর আমরা বুঝতে পারব। তো প্রথমেই যদি আমি বলি যে ডিভাইন মডেল অফ ডিসএবিলিটিস, এটা একটা অত্যন্ত প্রাচীন একটা তত্ত্ব, ঐশ্বরিক দৃষ্টিভঙ্গি প্রতিবন্ধকতা সম্পর্কে। এই তত্ত্বে কি বলা হয় যে প্রতিবন্ধকতা আসলে মানে একটা পাপের রাজত্ব। পূর্বজন্মে সে কোনো পাপ করেছিল, পূর্বজন্মে তার কিছু মানে ইনলিগাল কাজকর্ম সে করেছিল, তার জন্য এই জন্মে তার কিন্তু একটা তাকে শাস্তি পেতে হচ্ছে, ঈশ্বর কর্তৃক একটা শাস্তির ব্যবস্থা করা হয়েছে, এইরকম একটা ধারণা কিন্তু এই যেটা ডিভাইন মডেল অফ ডিসএবিলিটিতে বলা হয়। তবে এরা এইখানে কতগুলো যেমন পজিটিভ দিক যেটা যেটা মানে মনে করা হতো, বিশেষ করে গ্রিক সভ্যতাতে দেখা গেছে যে যেটা কিছু কিছু লেখা পাওয়া যায় খুব বিক্ষিপ্ত ভাবে হলো, যে তারা মনে করতেন, বিশেষ করে দৃষ্টিহীন বলে তারা ভাবতেন যে জ্ঞান অর্জন মনে হয় খুব ভালো হয়, তাই অনেকে আবার দৃষ্টিশক্তি নষ্ট করে দেওয়ার একটা প্রবণতাও কিন্তু দেখা গিয়েছিল। মানে কেউ মানে এই সমস্ত মানুষদের প্রতি নেতিবাচক যে চিন্তা ভাবনাটাই বেশি, নেতিবাচক সম্ভাবনাটা কিন্তু খুব কম। অনেকে আবার ভালো চোখেও দেখেছিলেন যে ঈশ্বরের আশীর্বাদ, এরকম করে বিক্ষিপ্ত ভাবে একটা আলোচনা তারা করেছিলেন। বিভিন্ন রকমের দৃষ্টিভঙ্গি থেকে বিভিন্ন তাত্ত্বিকরা তারা একটা জায়গায় আসার চেষ্টা করেছিলেন। তবে যে বিষয়টা খুব লক্ষণীয় বিষয় সেটা হচ্ছে এই সমস্ত মানুষের যে অধিকার আছে, তাদের যে বেঁচে থাকার অধিকার আছে, তারাও যে সামাজিক মর্যাদা তারা পেতে পারে, এই সম্পর্কে কিন্তু খুব একটা কিছু এই তত্ত্ব কিন্তু চিন্তা করেনি। তারা এদেরকে সমাজের সার্বিকভাবে সমাজের বোঝা হিসেবে কিন্তু দেখে গেছে, যা যে তত্ত্বের প্রভাব আমরা এখনো খুব স্পষ্টভাবে উপলব্ধি করি। আমি বিভিন্ন জায়গায় যাই, বিভিন্ন মানুষের সঙ্গে মিশি, সেরকম ধারণা এখনো আছে যে এটা ঈশ্বর কর্তৃক একটা পাপের একটা প্রাচিত্য, ঈশ্বর তাকে এই কোন একটা পূর্বজন্মে এরকম কাজ করেছিলেন যেটা তার শাস্তি হিসাবে তাকে ভোগ করতে হচ্ছে, এই ধারণাটা কিন্তু রয়েছে। তবু এই তত্ত্ব এই যে জায়গাটা দেখায় যে এই সমস্ত মানুষের যে কোনো সামাজিক মর্যাদার যে বিষয়টা, সেই জায়গাটা কিন্তু পুরোপুরি অস্বীকার করে দেওয়া হয়েছে। এরপরে যেটা মডেল, যেটা মূলত নবজাগরণ মানবতাবাদী যে ধ্যান ধারণা, এই ধ্যান ধারণার ফসল হচ্ছে মেডিকেল মডেল অফ ডিসএবিলিটি। আমরা একজন মানুষকে যখন ডিসএবিলিটি মানুষকে যদি দেখি, আগে তার কথা ভাবি, তা আমাদের মাথায় এটা আসে, আমার মনে হয় আমি যতটুকু দেখেছি, তারা মনে করে যে কোনো একটা ট্রিটমেন্ট তাদের যদি একটুখানি চিকিৎসা ব্যবস্থা সুন্দর করে দেওয়া যায়, তারা মনে হয় ভালো হতে পারে, এরকম একটা চেষ্টা তাদের মধ্যে থাকে। মানে এই প্রতিবন্ধকতাকে তারা ব্যক্তিগত একটা সমস্যা হিসাবে দেখে। প্রতিবন্ধকতার একটা মানুষ সে সমস্যায় আছে, তাকে কিছুটা সাপোর্ট দেওয়ার একটা চেষ্টা এখানে থাকে। কিন্তু মেডিকেল সায়েন্সেরও তো কিছু সীমাবদ্ধতা আছে। অনেককেই যেমন আমরা সাপোর্ট দিয়ে হয়তো সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনতে পারবো, মানে তার প্রতিবন্ধকতা কিছুটা আমরা
যে জনিত যে সমস্যা সেটা কিছুটা আমরা নিয়ন্ত্রণ করতে পারি, কিন্তু তাদের যে 100% যে তারা যে একজন প্রতিবন্ধকতা যে সমাজে একটা সমস্যা, সেই সমস্যাটাকে আমরা অতিক্রম করতে পারবো না মেডিকেল সায়েন্সে, সেই জায়গা কিন্তু এখনো আসেনি। এটাকে একটা ব্যক্তিগত সমস্যা হিসেবে ঠিক করে পরে হচ্ছে এই মেডিকেল মডেল অফ ডিসএবিলিটিস। তবে এই যে তত্ত্ব, এই তত্ত্বেও কিন্তু দেখা যায় যে এটাকে একটা ব্যক্তিগত সমস্যা হিসেবে দেখে এরা কিন্তু এই তত্ত্বের যে যারা প্রবক্তা তারা কিন্তু এই তত্ত্ব কিন্তু প্রতিবন্ধী মানুষের যারা অধিকার, তাদের যে মর্যাদা, তাদের যে একটা মানুষ হিসাবে মানবাধিকার, এই জায়গাগুলোর কথা কিন্তু তারা চিন্তা করে না। এইবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে সোশ্যাল মডেল অফ ডিসএবিলিটিস। এই তত্ত্ব কিন্তু খুব গুরুত্বপূর্ণ কথা বলে। এই তত্ত্ব বলে যে আসলে প্রতিবন্ধকতাটা কি। প্রতিবন্ধকতাটা আসলে আমরা মানুষের যে তার যে শারীরিক যে ত্রুটি, তার যে মানসিক যে ত্রুটিগুলো আসলে আমরা দেখি, যেটাকে দেখে আমরা মনে করি এটাই আসলে প্রতিবন্ধকতা, কিন্তু এই তত্ত্ব কিন্তু বলে উল্টো কথা। এই তত্ত্ব যে কথা বলে যে আসলে মানে কিছুটা শারীরিক ত্রুটি, মানসিক ত্রুটি, এইগুলো আসলে প্রতিবন্ধকতার মূল উৎস নয়। প্রতিবন্ধকতার মূল উৎস লুকিয়ে আছে এই সমস্ত মানুষেরা সামাজিক যে কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারছে না বলেই তারা প্রতিবন্ধী। তাদের যদি সমাজে এমন পরিকাঠামো গড়ে তোলা যায়, তাহলে যাতে তারা খুব ইজিলি তারা সামাজিক যে কর্মকাণ্ড, সেই জায়গায় তারা সহজেই অংশ নিতে পারে, এরকম যদি একটা কালচার গড়ে তোলা যায়, তাহলে তারা কিন্তু সেই প্রতিবন্ধকতা আর কিন্তু প্রতিবন্ধকতা থাকছে না। যেমন কোন একটি ক্লাসে দেখা যাচ্ছে আমরা একটা বিল্ডিং এ হচ্ছে, আমরা একটা ক্লাস হয় কোন একটা বিল্ডিং এ, যেখানে একজন যার পায়ের সমস্যা আছে, অস্থি সংক্রান্ত প্রতিবন্ধী অর্থোপেডিক্যালি, সেই স্টুডেন্টটা সেই বিল্ডিং এ যেতে পারে না। যে বিল্ডিং এ ক্লাস হয় সেই বিল্ডিং এ তার পক্ষে ওঠা সম্ভব হচ্ছে না। তাহলে সে কি করবে? তাহলে তার জন্য ব্যবস্থা করতে হচ্ছে, র্যাম্পের ব্যবস্থা করা দরকার, প্রয়োজনে তাকে হুইল চেয়ারের ব্যবস্থা করে দেওয়া দরকার। এটা যদি কলেজ কোনো শিক্ষা প্রতিষ্ঠান, কলেজ কর্তৃপক্ষ করে, তাহলে সেই মানুষটি সহজেই সেই ক্লাসে উপস্থিত হতে পারে। এই ক্ষেত্রে কিন্তু সেই ব্যক্তিকে, সেই মানুষটিকে কিন্তু আর প্রতিবন্ধী বলা যাবে না। এই সোশ্যাল মডেল যারা এই তত্ত্বের যারা প্রবক্তা, তারা কিন্তু এই দাবি করলো যে প্রতিবন্ধকতা জয় করা সম্ভব। প্রতিবন্ধকতা আসলে কোনো সমস্যাই না, যদি আমরা তাদেরকে সামাজিক যে পরিকাঠামো গড়ে তোলা দরকার, যার যে পরিকাঠামো না থাকার জন্য তারা প্রতিবন্ধকতার শিকার হচ্ছে, মানে বাধা সৃষ্টি হচ্ছে তাদের কাজকর্মে, স্বাভাবিক সমাজের মূল স্রোতে ফিরে আসার জন্য যেগুলো বাধা রয়েছে, সেগুলোর শিকড় উপড়ে ফেলার কথা বলে। এরপরে হিউম্যান রাইটস অফ ডিসএবিলিটিস, যেটা হচ্ছে মানবাধিকার সম্পর্কিত যে প্রতিবন্ধকতার যে তত্ত্ব, এই তত্ত্ব আরো প্রগতিশীল। এই তত্ত্ব বলে যে হ্যাঁ, কাঠামোর কথা ঠিক আছে, কিন্তু এদের এমন কিছু আইনি ব্যবস্থা যেগুলো আন্তর্জাতিক আইন এবং জাতীয় ক্ষেত্রে আইন এবং প্রশাসনের কিছু ব্যবস্থার মাধ্যমে এই সমস্ত মানুষের সমস্ত সমাজের মূল স্রোতে ফিরে আসার জন্য যে তাদের যে অধিকার, তাদের যে সম্মান পাওয়া উচিত, মানবাধিকার সুনিশ্চিত করার জন্য এরকম আইনি ব্যবস্থা থাকা দরকার। এইরকম কথা এই তত্ত্ব, এই যে হিউম্যান রাইটস মডেল অফ ডিসএবিলিটিতে বলা হয়। এর একটা বিশেষ প্রেক্ষাপট রয়েছে। বিশেষ প্রেক্ষাপটটা আমরা কম বেশি জানি, জাস্ট আমি একটু ধরিয়ে দেওয়ার চেষ্টা করি। আমরা জানি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যে একেবারে ব্যাপক ধ্বংসলীলা, মানুষের যে মানবাধিকার দারুণভাবে লঙ্ঘিত হয়েছিল, যার ফলশ্রুতিতে আমরা দেখেছিলাম যে 1948 সালে যে সার্বজনীন মানবাধিকারের ঘোষণাপত্র যেটা তৈরি হলো, তারপর থেকেই মানবাধিকার আন্দোলন অত্যন্ত জনপ্রিয়তা অর্জন করলো গোটা বিশ্বে, আন্তর্জাতিক ক্ষেত্রে। এই যে আন্তর্জাতিকতার যে একটা ঢেউ, মানবাধিকার সুরক্ষিত করার যে আন্দোলন, এই আন্দোলনকে হাতিয়ার করে, এই আন্দোলনকে অনুসরণ করেই
গড়ে ওঠে এই যে দুটো মডেল যেটা বললাম, সেটা হচ্ছে হিউম্যান রাইটস অফ ডিসএবিলিটিস আর একটা সোশ্যাল মডেলস অফ ডিসএবিলিটিস। এই তত্ত্বগুলোটাকে এটা গড়ে উঠেছিল। মানে এটা বলার এই কারণে যে এর প্রেক্ষাপটটা খুব গুরুত্বপূর্ণ। মানে এই যে দাবিগুলো উঠলো যেটা এখন চলছে, কেন এই দাবি উঠলো? কারণ আমরা জানি এই যে প্রতিবন্ধকতা যুক্ত মানুষ, এই তারা কিন্তু একটা বিরাট অঙ্কের মানুষ আমাদের ভারতবর্ষে, গোটা বিশ্বে ছড়িয়ে রয়েছে। তারা যে একজন মানুষ, সে যে প্রতিবন্ধী, এটা সে অনেকে আবার জানেও না সে প্রতিবন্ধী। আবার জানলেও অনেকে তার প্রতিবন্ধকতাকে স্বীকার করতে চায় না। তার একটা সামাজিক ক্ষেত্রে তার একটা যে লজ্জা, তার একটা যে হীনমন্যতা, এই সমস্ত কারণে তারা কিন্তু এই জিনিসটা তারা প্রতিবন্ধকতা হিসেবে তার সার্টিফিকেটটা পর্যন্ত করাতে আসে না। একটা রিপোর্ট বলছে যে 40% মানুষের সার্টিফিকেট আছে, এটা ডিসেবিলিটি সার্টিফিকেটটা 40% মানুষ নেয়। কিন্তু নেয় না মানে অনেকে জানে না, অনেকে তার পরিচিতি লুকিয়ে রাখে। এইভাবে তার একটা সে প্রতিবন্ধী হয়েছে বলে তার যে একটা মানসিক ভাবে যে তাকে ভেঙে ভেঙে পড়েছে, এইটা কিন্তু এর একটা প্রমাণ যে তারা আসছে না, তারা নিজেদেরকে প্রকাশ করতে চাইছে না, এরকম একটা অবস্থা। তো আমাদের যদি দেখি একটা বড় অঙ্কের মানুষ প্রতিবন্ধী, যেটা সম্মিলিত জাতিপুঞ্জের মানে যেটা ইউনেস্কো একটা রিপোর্টে বলছে বিশ্বের 15% মানুষ প্রতিবন্ধী। এদের মধ্যে আবার 80% মানুষ বাস করে আমাদের এই যে ডেভেলপিং কান্ট্রিগুলোতে। আমাদের ভারতবর্ষের যে জনগণনা রিপোর্ট লাস্ট যেটা হয়েছে 2011 সালে, সেটাতে বলছে 2.21% ভারতের জনসংখ্যার, মোট জনসংখ্যার এই এতটা পার্সেন্ট মানুষ তারা প্রতিবন্ধকতার শিকার। সাম্প্রতিক যে আইসিএমআর একটা রিপোর্ট দেখাচ্ছে, সেই রিপোর্টে বলছে যে 4.25% মানুষ ভারতের প্রতিবন্ধী। আবার বিভিন্ন রকমের তথ্য বলছে যে মানে বেসরকারি তথ্য বিভিন্ন রকম গবেষণায় উঠে আসছে 6% মতো মানুষ প্রতিবন্ধী। এইখানে যেটা বলার সেটা হচ্ছে, আমরা যদি ভারত সরকারের যে বাজেটটা দেখি, সেই বাজেটের দিকে আমরা যদি তাকাই তাহলে দেখবো 12,000 কোটি টাকার মতো একটা বাজেট, তার মোটামুটি কম বেশি এরকম করে একটা বাজেট রাখে এদের উন্নয়নের জন্য, এদের কাজকর্ম করার জন্য। তাহলে এই যে বাজেট, এটা 2011 সালের জনগণনা অনুযায়ী কিন্তু হচ্ছে, মানে কত সংখ্যা মানুষ রয়েছে, তাদের জন্য কি কি দরকার, তাদের জন্য যে আমরা কিছু কাজ করতে চাই, এই জন্য এই বাজেটটা। কিন্তু এখানে আরো যে মানে 2016 সালের একটা অ্যাক্ট হয়েছে, সেখানে প্রতিবন্ধকতা যুক্ত মানুষের মানে ক্যাটাগরি আগে ছিল 7 ধরনের। 95 সালের যেটা আইন, সেখানে ছিল 7 ধরনের মানুষকে প্রতিবন্ধকতার মানে ক্যাটাগরি 7 প্রকারের ছিল, এখন সেটা 21 হয়েছে। তার মানে বোঝাই যাচ্ছে আরো নতুন করে অনেক মানুষ প্রতিবন্ধকতার শিকার হচ্ছে, মানে ওই অ্যাক্ট অনুযায়ী অনেককে প্রতিবন্ধকতার যেটা ডেফিনেশনের মধ্যে নিয়ে আসা হয়েছে। তো এই জায়গায় কিন্তু একটা যেটা আমাদের লক্ষণীয় বিষয়, এই সমস্ত মানুষের উন্নয়ন, ক্ষমতায়ন, সমাজের সার্বিক অংশগ্রহণের ব্যাপারে কিন্তু সরকারের একটা আমরা বলবো যে একটা নেতিবাচক দৃষ্টিভঙ্গি, এই দৃষ্টিভঙ্গি কিন্তু স্পষ্ট হয়ে ওঠে। যেমন এটা ভারতবর্ষের যে দুটো আইনের কথা বললাম, 1995 যেটা কথা আমি বলেছি, আর একটা হচ্ছে 2016 সালের আইন, এগুলো দেখতে গেলে দেখা যাবে এই টোটালটাই কিন্তু আন্তর্জাতিক প্রয়াস, যেটা 80 দশকে যেটা হয়েছিল, ইন্টারন্যাশনাল একটা লেভেলের একটা স্টেপ নেওয়া হয়েছিল এই সমস্ত মানুষের উন্নয়নের জন্য। তো এইভাবে প্রতিবন্ধকতা যুক্ত মানুষের যে কাজকর্ম, তাদের যে ক্ষমতায়ন, তাদের সামাজিক যে সাহিত্য সংস্কৃতি, তাদের যে উপস্থিতি, এই উপস্থিতিটা কিন্তু এই আলোচনা থেকে যেটা বোঝায় যে কি পর্যায়ে থাকা উচিত এবং পূর্বে কেমন ছিল, এখন কেমন আছেন, সেগুলো আমরা যদি দেখি তাহলে আমরা দেখবো যে এই যে পূর্বে যে ধরনের চিন্তা, সাহিত্য সংস্কৃতিতে এদের যে ধরনের সামাজিক একটা আন্দোলন, সামাজিক একটা মুভমেন্ট, সেই মুভমেন্ট মানে আসার পর, সেই মুভমেন্ট আমরা প্রত্যক্ষ করার পরেও কিন্তু দেখা যাচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু খুব একটা পরিবর্তন আসেনি। আবার আমরা যদি সাহিত্যের দিকে তাকাই তাহলে দেখব যে
এদের যে ডিভাইন মডেলের কথা আমি বললাম, সেখানে যখন কতগুলো নেতিবাচক দিকের কথা যেমন আছে, আবার ইতিবাচক দিকও তো ছিল, যেটা হচ্ছে ওই ইলিয়াড ও ওডিসি রচনা করেছিলেন হোমার। উনি তো একজন দৃষ্টি প্রতিবন্ধী ছিলেন, কি সাহিত্য তিনি রচনা করেছিলেন, সেই সাহিত্যের মূল্য কত বর্তমানে, কিন্তু সেই সাহিত্যের মূল্য বর্তমানেও অপরিসীম। সেটা সাহিত্যিক যারা লোকেরা এখানে আছেন তারা খুব ভালো বিষয়টা বোঝেন আমার থেকেও। আমি সাহিত্যের লোক নই, তবে আমি কিছু কিছু যা পড়েছি সেখান থেকেই আমি বলার চেষ্টা করছি। এখানে অনেক ভালো ভালো মানুষ আছেন যারা চিন্তা এই সমস্ত সাহিত্য নিয়ে চিন্তা করেন, সাহিত্যের ভূমিকা সমাজে কি আছে তারা আমার থেকে অনেক বেশি ভালো করতে পারবেন। কিন্তু এই যে জায়গাটা সাহিত্যে তারা কিন্তু সেই মানে যখন একটা রক্ষণশীল চিন্তার মধ্যে আমরা ছিলাম, তখনও কিন্তু দেখেছি যে তারা কিছু কিছু যথেষ্ট ভূমিকা পালন করেছে এই সমস্ত মানুষ। আর বর্তমানে এই সমস্ত মানুষের যদি সুযোগ সুবিধা দেওয়া হয়, তারা যে সমাজে মাথা উঁচু করে দাঁড়াতে পারে, তারা যে সমাজে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে, এইটা কতটুকু সাহিত্যের মধ্য দিয়ে ফুটে উঠছে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সেটা দেখলে দেখা যাবে সার্বিকভাবে আমার নজরে যদি যতটুকু এসেছে সেটা কিন্তু ইতিবাচক নয়, আশাব্যঞ্জক নয়। কারণ সাহিত্য এমন একটা অস্ত্র, যে অস্ত্র অত্যন্ত রসালো ভাবে, অত্যন্ত নম্র ভাবে মানুষকে বোঝাতে পারে তাদের সমস্যা, তাদের যে জীবন কেমন চলে, তাদের কি দরকার, মানুষের আবেগ অনুভূতি, মানুষের সম্পর্ক এত সুন্দরভাবে সাহিত্যের মাধ্যমে ফুটিয়ে তোলা যায়, যেটা আমরা এখানে ঘন্টার পর ঘন্টা বক্তৃতা দেব তাও সেটা বোঝাতে পারবো না সাধারণ মানুষকে। তাই সাহিত্যে তাদের যে বিভিন্ন রকমের যে চারিত্রিক বিভিন্ন রকমের অঙ্কন করে তাদের সম্পর্কে কিন্তু আমরা একটা জায়গা তৈরি করতে পারি যেটা সমাজে গ্রহণযোগ্য হয়। আমরা এই একবিংশ শতাব্দীতে বাস করেও এই ধরনের মানুষের কিন্তু যে সম্পর্কে আমরা খুব সুস্পষ্ট ধারণা, তাদের মর্যাদা, তাদের অধিকার, তাদের যে একজন মানুষ হিসাবে তার যে অধিকারগুলো ভোগ করার অধিকার আছে, যে রাইটস তার রয়েছে, সেগুলো নিয়ে আমরা কিন্তু কেউ ভাবিত নয়। খুব কম মানুষ সেগুলো নিয়ে চিন্তা করে। আর আমরা চিন্তা করছি তাদের যে বিক্ষিপ্ত জায়গাগুলো, সেই যেগুলো পুরনো যে চিন্তা ভাবনা, সেই জায়গাগুলো নিয়েই আমরা বেশি ভাবি। তাই আমাদের যেটা করতে হবে সাহিত্যের মধ্য দিয়ে কিন্তু সেটা ফুটিয়ে তোলা দরকার। অনেক দার্শনিক, অর্থনীতিবিদ, বিভিন্ন রকমের লেখক তারা তাদের সেকশনে তারা কাজ করেন, কিন্তু সাহিত্যের গুরুত্বটা কিন্তু একেবারেই আলাদা, যার মাধ্যমে সহজেই আমরা এদেরকে আমরা কিন্তু তুলে ধরতে পারি সমাজের মূল যে ক্ষমতায়নের জায়গা, এই জায়গাটাকে তাদেরকে উন্নীত করতে পারি। তাই সাহিত্যিকদের নতুন নতুন ভাবে আরো কিন্তু এই সমস্ত মানুষদের সম্পর্কে, এদের জীবন যাত্রা, এদের বঞ্চিত, এরা যে সমস্ত ক্ষেত্রে অবহেলিত, এই সমস্ত মানুষের বিষয়গুলো কিন্তু তুলে আনতে হবে সাহিত্যের মাধ্যমে যদি আনা যায়, যেটা কিন্তু খুব একটা এখনো দেখা যাচ্ছে না। একজন লেখক কিছু কিছু চিন্তা করছেন, যেমন হেলেন ক্লার্ককে নিয়ে বেশ কয়েকজন কিছু বই লিখেছেন, পরবর্তী সময়ে আমরা দেখেছি হেলেন ক্লার্ক যে বিরাট চরিত্র, সেই চরিত্রটাকে যদি আমরা সাহিত্যের মাধ্যমে আমরা সকলের কাছে পৌঁছে দিতে পারি, তাহলে কিন্তু হেলেন ক্লার্কের যে সংগ্রাম, তার যে আত্মপ্রত্যয়, তার যে লড়াকু মানসিকতা, এটা দেখে কিন্তু একজন প্রতিবন্ধী মানুষের প্রতি মানুষের যেমন শ্রদ্ধা বাড়বে, আমরা যারা হীনমন্যতায় সাধারণ মানুষ ভুগছি তাদেরও কিন্তু আমরা নতুন বাঁচার রসদ খুঁজে পেতে পারছি এখানে। এটা একটা জায়গা, এই জায়গাটা কিন্তু আমাদের ভাবতে হবে। এটা সাহিত্যের মাধ্যমে আমরা কিন্তু সহজেই এই সমস্যার সমাধান করতে পারি। আর সাংস্কৃতিক যে জায়গাটা, সেটা বলবো যে সাংস্কৃতিক জায়গাতে এই সমস্ত আমাদের মানে সংস্কৃতির একটা সাধারণ যদি আমি বলি, এটাকে আমরা একটা চাষ মনে করতে পারি। আমরা একটা যেরকম চিন্তা করব, মানে আমার সংস্কৃতি হচ্ছে আমাকে চিন্তা করতে সাহায্য করে, তাহলে আমরা আমার সংস্কৃতি যদি এই সমস্ত মানুষের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে আমরা সাংস্কৃতিক যে অ্যাক্টিভিটিস গুলো পরিবেশন করতে পারি, তাহলে কিন্তু দেখা যাবে যে এই সমস্ত মানুষের প্রতি আমাদের মনোভাবের একটা পরিবর্তন কিন্তু সহজেই চলে আসবে। এই যে জায়গা, এই জায়গাগুলো নিয়ে খুব চিন্তা করার দরকার আছে বলে আমি মনে করি। সমাজের এরাও যে একটা ভূমিকা রাখতে পারে, সমাজ
বিভিন্ন ব্যক্তি নিয়ে গঠিত হয়, সেখানে মানুষের যে একটা সম্পর্ক গড়ে ওঠে, প্রতিবন্ধীদের সঙ্গেও সাধারণ মানুষের একটা সম্পর্ক, এই সম্পর্কটা এখন যে পর্যায়ে আছে সেই পর্যায় থেকে আমাদের সেটাকে কিন্তু চেঞ্জ করতে হবে। এই সমস্ত মানুষেরা তারা যদি উপযুক্ত পরিবেশ পায়, শিক্ষা পায়, তাহলে তারাও কিন্তু সমাজে মাথা উঁচু করে দাঁড়াবে, তারাও কিন্তু কন্ট্রিবিউশন একটা রাখতে পারে। এই ধারণাটা কিন্তু আজকে খুব জরুরি। আমি যেটা বলার চেষ্টা করছি, আমরা যদি আরপিডি অ্যাক্ট 2016 এর দিকে তাকাই, তাহলে দেখব প্রতিবন্ধীদের জীবন স্পর্শ করে প্রায় সমস্ত জায়গায় এই আইন কিন্তু কথা বলে, সমস্ত কিছুকে সুনিশ্চিত করতে চায়। তাদের রাজনৈতিক অধিকার থেকে শুরু করে সাংস্কৃতিক অধিকার, তাদের যে একটা মানুষ হিসেবে তার বেঁচে থাকার জন্য যে মৌলিক অধিকারগুলো তার রয়েছে, সেগুলো ভোগ করার ক্ষেত্রে যদি কোনো রকম বাধা সৃষ্টি হয়, সেগুলো থেকে যাতে সে মুক্তি পেতে পারে, তার জন্য তার উপযুক্ত যে সিকিউরিটি আরপিডি অ্যাক্ট 2016 এ কিন্তু বলা হয়েছে। এই যে আরপিডি অ্যাক্ট 2016, এই 16 এর যে বাস্তবায়ন, সেই বাস্তবায়নের ক্ষেত্রে কিন্তু প্রচন্ড অনীহা দেখা যাচ্ছে, অনীহা রয়েছে। কারণ আমি আগে একটা কথা বলেছি, আন্তর্জাতিক প্রয়াসের ফসল হচ্ছে আমাদের ভারতের প্রতিবন্ধকতা যুক্ত মানুষের জন্য যে সমস্ত উদ্যোগ, সেই উদ্যোগগুলো কিন্তু সেইভাবেই সেগুলো কিন্তু নেওয়া হয়েছে, মানে যেটা না করলেই নয়, সেটাই ভারত সরকারকে করতে হয়েছে। এইবার বলা হয়েছে একটা কথা, যে ডিসিশন মেকিং, মানে বলছে প্রতিবন্ধকতা যুক্ত মানুষ ভারতীয় সংবিধান অনুযায়ী সকলেই সমান অধিকার পায়। আরপিডি অ্যাক্ট 2016 এটা স্পষ্ট করে বলেছে যে প্রতিবন্ধকতা যুক্ত মানুষ যেন কোনো রকম বৈষম্যের শিকার না হয়, তাদের সমস্ত অধিকার সুনিশ্চিত করতে হবে। তাহলে এই কথাগুলো যেহেতু বলেছে, এটা একটা আইনি একটা ব্যবস্থা, এই ব্যবস্থাকে অস্বীকার কেউ করতে পারে না। তাহলে এইগুলোর বাস্তবায়নের করার জন্য বলছে যে ডিসিশন মেকিং প্রসেসে এদেরকে আনতে হবে, একটা লিডারশিপ যেখান থেকে ডিসিশন মেক করা হয়, সেই জায়গাটায় প্রতিবন্ধীদের যাতে উন্নীত হতে পারে, তার জন্য তার ব্যবস্থা আরপিডি অ্যাক্ট 2016 করেছে। এবার সমাজের সঙ্গে রাষ্ট্রের যে সম্পর্কের যে ব্যাপারটা, সেটা খুব সহজভাবে বলতে গেলে বলা যায়, সমাজ যে সমস্ত নিয়মাবলী, যে সমস্ত প্রথা, রীতিনীতি, যেগুলোর মাধ্যমে সমাজ পরিচালিত হয়, সেই পরিচালনার এই যে নিয়মগুলো, এই নিয়মগুলো কিন্তু কেউ চাপিয়ে দেয় না, সমাজে মানুষ তার প্রয়োজনে সেগুলো সৃষ্টি করে। আর যেগুলো সৃষ্টি মানে মানুষ মানে সমাজের যে একটা চলতে সেখানে একটা জটিলতা তৈরি হয়, এই জটিলতা থেকেই একটা প্রশাসনিক ব্যবস্থা, একটা রাষ্ট্রের মতো, মানে একটা রাষ্ট্রীয় কাঠামো করে তোলা দরকার হয়। তাহলে আমি যে বিষয়টা নিয়ে সাম্প্রতিককালে কিছু কাজ করার চেষ্টা করেছি, আমার সঙ্গে যারা সোশ্যাল মিডিয়াতে থাকেন তারা কিছু জিনিস হয়তো জানবেন, আমি চেষ্টা করেছি যে বিষয়টাকে কাজ করার, সত্যিকারে তাদের যদি ক্ষমতায়নের ব্যাপারটা সুনিশ্চিত করতে হয়, সমাজের ক্ষেত্রে তাদের যদি অংশগ্রহণ সুনিশ্চিত করতে হয়, তাহলে আমি বলেছি যেটা বিভিন্ন যুক্তি অবতারণা করে দেখানোর চেষ্টা করেছি, এদেরকে কিন্তু যে রিপ্রেজেন্টেটিভ হিসেবে, জনপ্রতিনিধি হিসেবে তাদের কিন্তু নির্বাচিত হওয়ার সুযোগ দিতে হবে। মানে সুযোগ দিতে হবে, মানে ভারতের আমরা যদি রিপ্রেজেন্টেটিভ অ্যাক্ট যেটা আমাদের রয়েছে, যেটা 1951, এইখানে আসলে এই সমস্ত মানুষদের প্রায় কোনো বাধা সৃষ্টি নেই, করা হয়নি যে এরা নির্বাচনে দাঁড়াতে পারবে না। কিন্তু এই বর্তমানে যা কন্ডিশন, বর্তমানে যা রাজনীতিতে যেগুলো হচ্ছে, এই অবস্থায় দাঁড়িয়ে দুর্বলতর যারা প্রতিবন্ধী মানুষ, তাদের পক্ষে কি কোনোভাবেই তারা সত্যিকারের ডিসিশন মেকিং প্রক্রিয়ায় জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়ে তাদের পক্ষে কি কখনোই এই ডিসিশন মেকিং প্রক্রিয়ায় সক্রিয় ভূমিকা পালন করা সম্ভব? কখনোই সম্ভব নয়। আসলে আমাদের সমাজের যে কাঠামো, সেই কাঠামোর গুলোর একটা পরিবর্তন দরকার। খুব সোজা ভাষায় বলতে গেলে কাঠামোর পরিবর্তন যেটা হয়, আমি এখন বললেই তো আর সমাজের মানুষের মানসিকতা চেঞ্জ করতে পারবো না। যার জন্য মানুষের বাহ্যিক নিয়ন্ত্রণ করে হচ্ছে আইন, সেই আইন ব্যবস্থাকে শক্তিশালী করা দরকার। আবার শুধু আইন ব্যবস্থাকে শক্তিশালী করলেই কিন্তু সমাজ পরিবর্তন হয় না। এই প্রসঙ্গে যেটা বলেছিলেন গেটেল, যে মানুষের মানে অধিকার শুধু মানে সমাজ
অধিকার সমাজ কর্তৃক যেমন স্বীকৃত হবে, আবার রাষ্ট্র কর্তৃকও যদি সেটা স্বীকৃত হয়, তাহলে সেই অধিকার কিন্তু গুরুত্ব বেশি পায়, তার সামাজিক গ্রহণযোগ্যতা বাড়ে। তো এইভাবে এই সমস্ত মানুষের কথা কিন্তু আমাদের ভাবতে হবে। এই সমস্ত মানুষের তাদের উপযোগী একটা মানে তাদের সম্পর্কে একটা রুচিশীল, ইতিবাচক, পজিটিভ চিন্তা করতে পারে এমন সংস্কৃতি কিন্তু গড়ে তোলা দরকার। আর এই সংস্কৃতিটা গড়ে তুলতে পারে বর্তমানে যে সব থেকে একটা মূল্যবান যেটা অস্ত্র সাহিত্য, এই সাহিত্যের মাধ্যমে তাদের ভাব আবেগ, তাদের অভাব অভিযোগগুলো যদি আমরা তুলে ধরতে পারি, তাহলে এই সমাজ যেমন এরকম মানুষের কাছ থেকে কিছু যেমন ন্যায়, আবার সমাজকে তারা কিছু দিতেও পারে। আমরা জানি সাম্প্রতিক যে প্যারা অলিম্পিক যেটা দুটো হয়ে গেল পরপর, দুটো প্যারা অলিম্পিকে ভারতের যারা বিশেষভাবে সক্ষম মানুষ তাদের কিন্তু যে বিপুল সাফল্য, এই সাফল্য দেখতে গেলে দেখা যায় সাধারণ যে অলিম্পিক গুলো হয় তার থেকে দেখা যাচ্ছে যে এই সমস্ত মানুষদের কিন্তু যে সাফল্যের হার কিন্তু অনেক বেশি। কিন্তু তাদের কথা আমরা কজনকে বলতে শুনেছি? কটা মিডিয়া তাদের পাশে দাঁড়িয়েছে? গভর্নমেন্ট তাদের সাপোর্ট দিতে কতটুকু এগিয়ে এসেছে? আমরা দৃষ্টিহীনদের ক্রিকেট যেটা আমরা দেখি যে 3-3বার ভারত কিন্তু টি20 জয় করেছে, বেশ কয়েকবার বিশ্বকাপ জয় করেছে, যেগুলো হয় ব্লাইন্ড ক্রিকেট ম্যাচ। তো এই ক্ষেত্রে সাধারণ ক্রিকেটার যারা আমরা যেভাবে দেখি, তাদের পাশে আমরা যেভাবে দাঁড়াতে দেখি রাষ্ট্রকে, মিডিয়াকে, এই সমস্ত মানুষের পেছনে কি আদৌ তারা কখনো ভাবে তারা দাঁড়ায়? এগুলো করতে হয়, এগুলো একটা আইনগত কিছু বাইন্ডিং থাকে। এই যে মানসিকতা কাজ করে ক্ষেত্রে সত্যিকারের মানসিক পরিবর্তন যদি আনতে হয়, তাহলে কিন্তু আমাদের সাহিত্যের হাত ধরতে হবে। সমাজ যে এদেরকে কিছু দিতে পারে, এরা শুধু সমাজ থেকে যে শুধু নেয়, এই ধারণার কিন্তু পরিবর্তন করতে হবে। সার্বিকভাবে যেটা দেখা যাচ্ছে যে সমাজে কিন্তু আজও তারা বিভিন্ন দিক থেকে কিন্তু প্রতিবন্ধকতার শিকার হচ্ছে। তারা কাজকর্ম, তাদের যে অধিকার, তারা কাজকর্ম করার ক্ষেত্রে বিভিন্ন রকমের সমস্যার সম্মুখীন হয়। তারপরে সাহিত্য সেইভাবে কিন্তু এগিয়ে আসছে না, সেই সংস্কৃতিও আমাদের নেই যে এই সমস্ত মানুষদের আমরা ভালো একটা পজিটিভ দিকে নিয়ে যাব, আমাদের চিন্তা ভাবনাগুলোকে আমরা সেইভাবে এই সমস্ত মানুষদের পক্ষে একটা ইতিবাচক দৃষ্টিভঙ্গি গ্রহণ করতে পারে এরকম চিন্তাও কিন্তু আমাদের মধ্যে খুব কম। যে একেবারেই নেই, একেবারে টোটালটাই যে হতাশার ভরা, এরকম কিন্তু ভাবা ঠিক না। কারণ তাহলে আজকে আমরা এইখানে এই যে অ্যাওয়ারনেস একটা যে আলোচনা, অ্যাওয়ারনেস এর জন্য যে আমরা একটা আলোচনা চক্র আয়োজন করতে পেরেছি, এটা আমরা করতে পারতাম না। আমি যতটুকু জেনেছি প্রবীর বাবুর কাছ থেকে, এইখানে কোনো ডিসেবল কোনো স্টুডেন্ট পড়ে না, তাহলে এইখানে কিন্তু একটা ডিসেবলদের জন্য একটা কাঠামো, একটা পরিকাঠামো কিন্তু গড়ে তোলা হয়েছে। তার মানে এটা বুঝতে হবে তারা কিন্তু চিন্তা করে এই সমস্ত মানুষের কথা। একটি স্টুডেন্ট হয়তো এখানে নেই, কিন্তু এইরকম চিন্তা আমরা যদি প্রতিটি ক্ষেত্রে করতে পারি, সত্যিকারের কিন্তু এই সমস্ত মানুষেরা কিন্তু সমাজে মাথা উঁচু করে দাঁড়াতে পারি। কি বলবো, মানে একটা কাজ করতে গেলে, একটা পরিকল্পনা করতে গেলে সত্যিকারের ডেটা দরকার, কিন্তু এই সমস্ত মানুষের সম্পর্কে ডেটার প্রচন্ড অভাব আছে। কত সংখ্যক প্রতিবন্ধকতা যুক্ত মানুষ ভারতে রয়েছে, এর পুরো পরিসংখ্যান সরকারের কাছে নেই। কত শতাংশ যারা ওই ডিসেবল পার্সনদের জন্য যে পোস্ট গুলো থাকে, চাকরির ক্ষেত্রে যে সংরক্ষণ গুলো রয়েছে 4% আরপিটি অ্যাক্ট 2016 অনুযায়ী, কত শতাংশ মানুষকে নিয়োগ করা হয়েছে, কত শতাংশ মানুষের জন্য মানে সেই পদগুলো ফাঁকা রয়েছে, এই সম্পর্কে তথ্য কিন্তু পাওয়া যায় না। আরটিআই করলেও সরকারের কাছে এই সমস্ত তথ্য মেলে না। তাহলে এইগুলো কিন্তু অত্যন্ত হতাশার জায়গা। অথচ আমরা আরপিটি অ্যাক্টে খুব সুন্দর সুন্দর কথা বলছি। এরকম করে বিষয়টাকে আমাদের ভাবতে হবে। তাই আলোচনাটা মোটামুটি ভাবে আমি এখনই শেষ করব। আমি যে বিষয়টাকে তুলে ধরার চেষ্টা করছি যে এদের সামাজিক যে অবস্থান, তাদের সাহিত্য যে অবস্থান, তাদের সংস্কৃতিতে যে অবস্থান, এই অবস্থানটা কিন্তু মোটেই সন্তোষজনক নয়। তবে কিছু কিছু ক্ষেত্রে যে কাজ হয় না তা নয়, কারণ যেটা খুব ক্ষীণভাবে হলো প্রতিবন্ধীরা বিগত দিনগুলোতে মানে সেই মধ্যযুগেও কিছু কিছু যেমন উল্লেখযোগ্য দিক তাদের মধ্য থেকে ফুটে উঠেছিল, তারা এখনো কিছু কিছু দিক সেইভাবেই ঘুরে উঠছে, কিন্তু এর যে গতি দরকার সেই গতিটা কিন্তু এখনো পর্যন্ত মন্থর হয়ে আছে।
তাই আমি এই সমস্ত যারা এখানে উপস্থিত আছেন, বিশেষ করে শিক্ষক শিক্ষিকারা এবং সব থেকে যারা ভূমিকা পালন করতে পারে একেবারে গ্রাউন্ড লেভেলে আমার প্রিয় ছাত্র ছাত্রীরা, তাদেরকে কিন্তু এই বিষয়ে আরো অ্যাক্টিভ ভূমিকা নিতে হবে। এই সমস্ত মানুষদের সমস্যাগুলোকে তাদের অনুধাবন করতে হবে, তারা যে সমাজের মূল স্রোতে ফিরে আসতে পারে উপযুক্ত পরিবেশ পেলে, এইটা সম্পর্কে নিজেদেরকে অবগত হতে হবে। এইটুকু বলেই আমাদের এইখান থেকে যদি সত্যিকারে আমরা একটা প্রতিজ্ঞা গ্রহণ করতে পারি যে এই সমস্ত মানুষের সম্পর্কে মানুষের যে ধারণা রয়েছে সেই ধারণা পরিবর্তনে আমরা আমাদের সাধ্য অনুযায়ী একটা ভূমিকা রাখবো, তাহলে কিন্তু এই সমস্ত মানুষগুলো সমাজে একদিন মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। তাই সকলেই আমরা এই বিষয়টা নিয়ে একটু চিন্তা করবো। এইটুকু বলেই আজকের আলোচনার সভা যারা আয়োজন করেছেন এবং যারা উপস্থিত রয়েছে ছাত্রছাত্রীরা, সকলকে একবার বিশেষভাবে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। অসংখ্য কৃতজ্ঞতা জানাই যে আমাদের এরকম একটি বিষয় যা সচরাচর আমরা আলোচনার মধ্যে রাখি না, নতুন ভাবনা নতুন দৃষ্টিভঙ্গি যাতে এই জায়গা থেকে ছাত্রছাত্রীদের মধ্যে তৈরি হয়, সেইটি আমাদের উদ্দেশ্য। একটি কথা বলে রাখি, যারা আজকে এই অনুষ্ঠানে অংশ নিচ্ছ প্রত্যেকেই সার্টিফিকেট পাবে। যারা চলে যাবে তারা কিন্তু সার্টিফিকেট পাবে না। এই সার্টিফিকেট বিভিন্ন সময়ে তোমাদের কিন্তু কাজে লাগবে। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে সেটাও তোমরা করবে শেষে। আজকে যে সভামুখ্য আছেন তিনি এখন বলবেন এবং আমরা নির্ধারিত দেড়টার মতো অনুষ্ঠান শেষ করবো বলে তোমাদের বলেছি, সেইটাই হবে। আর তার পাশাপাশি আমাদের যে সার্টিফিকেট রয়েছে, আমাদের প্রিন্সিপাল স্যারের ব্যস্ততা আছে, তিনি অনেক কাজ তার বাকি আছে, তিনি চলে যাবেন। এই জন্য কয়েকজন ছাত্রছাত্রীকে আমরা প্রিন্সিপালের হাত দিয়ে সার্টিফিকেট প্রদান করছি। সামনে যারা রয়েছে কয়েকজন চলে এসো। সার্টিফিকেট প্রদান করছেন আমাদের আজকের অনুষ্ঠানে ডক্টর বসন্ত কুমার প্রধান। তবে কয়েকজন মতো নেবে, প্রত্যেকের জন্য আছে, এটা হাততালি হয় কি? এবং আমরা আমাদের বাংলা ডিপার্টমেন্ট অর্গানাইজ করলেও এই সাবজেক্টটি প্রত্যেকের জন্য, ফলে বাংলার পাশাপাশি অনেক স্টুডেন্ট তোমরা এসেছো, এই জন্য আমরা আনন্দিত। চলে এসো, আরে চুল চলে যাচ্ছে তো। হ্যাঁ, এবার আমরা আমাদের ভাষণ শুনবো অত্যন্ত সংক্ষেপে। তিনি বলবেন গভর্নমেন্ট জেনারেল ডিগ্রি কলেজ কালনা, তিনি অফিসার ইনচার্জ অর্থাৎ ভারপ্রাপ্ত অধ্যক্ষ। তিনি বলার পর তোমাদের যদি কোনো দু একটা প্রশ্ন থাকে সেই প্রশ্নটি তোমরা রাখবে। আর অল্প সময়ের জন্য তোমরা একদম ঠিকভাবে বসবে। ডক্টর সুব্রত দাস একদিকে তিনি অধ্যাপনা করেন, বিভিন্ন গভর্নমেন্ট কলেজে পড়িয়েছেন, এখন প্রিন্সিপালের দায়িত্ব সামলাচ্ছেন, পাশাপাশি তিনি একজন লেখক কবি, এই পরিচিতি তার আছে। তোমরা মন দিয়ে তার এই অনুষ্ঠানের সামাপটা তিনি করবেন, সেটা তোমরা শুনবে এবং পরে তোমাদের সংক্ষেপে প্রশ্ন থাকবে। ডক্টর সুব্রত দাস, ধন্যবাদ। মঞ্চে উপবিষ্ট আজকের এই আলোচনা সভার যিনি অধিনায়ক শ্রী মনোজ বাবুকে আমার আন্তরিক ধন্যবাদ। কেন আমি পরে করব, উপস্থিত এই কলেজের সঙ্গে যারা যুক্ত আছেন, অধ্যাপনা এবং অফিসের কাজে যারা যুক্ত আছেন, তাদের শুভেচ্ছা এত সুন্দর একটা আলোচনা সভা আয়োজন করার জন্য। এবং প্রিয় ছাত্রছাত্রীরা, ক্লাস শুরু হওয়ার আগে ঘন্টা বেজে গেছে, অর্থাৎ হাতে খুব কম সময়। প্রথমে বলি যে আজকের যে আলোচনা হয়েছে, যে বক্তব্য উঠে এসেছে, অত্যন্ত প্রাসঙ্গিক এবং খুব সুন্দর, খুব সুনির্বাচিত ভাবে তিনি আজকে ওনার বক্তব্য উপস্থাপন করেছেন। আসলে এমন একটা বিষয়, যে বিষয়ে আমরা জানি অথচ আমরা সযত্ন এড়িয়ে চলতে চেষ্টা করি, সেই বিষয়ে তিনি কিন্তু আমাদেরকে সচেতন করেছেন। ছেলেমেয়ে নিশ্চয়ই বুঝতে পেরেছে। আমি তোমাদের কাছে শুধু প্রশ্ন করব, একদম ছেলেমেয়ে বলবে, আচ্ছা প্রতিদিন যাতায়াতের পথে, রাস্তাঘাটে, স্টেশনে, পাড়াতে তোমরা তো
বিশেষভাবে সক্ষম লোকদের দেখেছ, তাদের দেখে প্রথম কোন কথা তোমাদের মাথার ভিতরে উঁকি দেয়? কি মনে হয়? কেউ একজন উত্তর আগে বলো। কে বলবে? কেউ একজন, সময় হাতে খুব কম সময়। কেউ একজন উত্তর আগে বলো। মানে কোনো একজন ধরো তার চোখে তিনি দেখতে পাচ্ছেন না, কি মনে হয়? হাম্বলনেস। আচ্ছা, আর আচ্ছা আচ্ছা, অর্থাৎ খুব বিনম্র একটা ভাব আমাদের মনের ভিতরে আসে এবং সহানুভূতি, এই দুটো শব্দ আমাদের মাথার ভিতরে সঙ্গে সঙ্গে ধাক্কা মারে। একেবারেই তাই, যারা বিশেষভাবে সক্ষম মানুষ তাদের সমাজ, রাষ্ট্র, প্রশাসন, পরিবার প্রথম যে শব্দটা বলতে চায় তাদের সম্পর্কে সেটা হচ্ছে সহানুভূতি, অর্থাৎ করুণা। আহারে লোকটা চোখে দেখতে পারে না বা আহারে লোকটা হাঁটতে পারে না, সুতরাং তাকে আহারে সবসময় বলতে হবে। অর্থাৎ কিনা একেবারে প্রথমেই আমরা ধরে নিই যে এই লোকটি আমাদের মতন স্বাভাবিক নন। অর্থাৎ আমরা যারা দুটো হাত, দুটো পা, দুটো চোখ, দুটো কান একেবারে ঠিকভাবে ব্যবহার করতে পারি, পঞ্চেন্দ্রিয় ব্যবহার করতে পারি, এই লোকটা বা এরা আমাদের মতন স্বাভাবিক নন। সুতরাং এরা আমাদের সমতুল নন, এরা আমাদের থেকে বিরাট দেরি হয়ে, এরা আমরা যে অবস্থানে আছি তার থেকে অনেক নিচুতে অবস্থান করছে। এক্ষেত্রে দুটো ঘটনা ঘটতে পারে। এক, তাদের প্রতি সহানুভূতি দেখানো, দ্বিতীয়ত তাদের প্রতি নির্মম আচরণ করা। আমরা দুটোই করি, সোসাইটি দুটোই করে, তাই না? এবং যে কারণে স্যার বলছিলেন যখন একটি রাষ্ট্র কোনো বিশেষভাবে সক্ষম মানুষের জন্য বিশেষ সংরক্ষণের ব্যবস্থা করে, তাকে অনেকে একই সঙ্গে সহানুভূতির সঙ্গে দেখে এবং একই সঙ্গে তাকে কি অত্যন্ত বিদ্বেষের চোখে দেখে। দুটো ঘটনাই ঘটে। আমরা কোন রাস্তায় যাবো কিংবা সাহিত্য কোন রাস্তায় বেঁধেছে সেটা আমরা দেখবো। আমার কাজ যেহেতু সাহিত্য নিয়ে, সুতরাং আমি সামাজিক অন্যান্য বিষয়ে খুব অল্প ছুঁয়ে যাবো, ছুঁয়ে গেছেন। আমরা একেবারে ছোটবেলায় শিখেছি, কারণ সহজ পাঠ, শিশুতত্ত্ব, কাহিনী তো আমাদের মনের ভেতরে একটা ভবিষ্যতের রূপম্যাপ তৈরি করে দেয়। যখন স্বয়ং রবীন্দ্রনাথের মতন লোক আমাদের বলেন অন্ধ কানাই পথের ধারে গান শুনিয়ে ভিক্ষা করে, আমরা বুঝে যাই যারা অন্ধ তাদের ভিক্ষা করা ছাড়া আর অন্য কোন জীবিকাতে যাওয়ার হয়তো সুযোগ নেই, অধিকার নেই। আপনারা দেখুন সাহিত্যে কিংবা সিনেমাতে যে অন্ধ দৃষ্টিহীন মানুষদের আমরা দেখেছি তাদের কিভাবে উপস্থাপন করা হয়েছে, কিংবা ট্রেনে বাসে যেতে গিয়ে আমরা যে দৃষ্টিহীন মানুষদের দেখি প্রায়শই আমাদের কাছে সাহায্য প্রার্থনা করছে, তাদের কাছে আমরা সামান্য করুণার কয়েকটা মুদ্রা ছুড়ে দিয়ে আমাদের দায় মিটিয়ে ফেলি। আমার খুব মজা লাগে, যদি 7-এর দশকের 8-এর দশকের সিনেমাগুলো দেখেন, দেখবেন যারা ভিলেন তারা চোখের উপর একটা কালো ফুল পড়ে রয়েছে, অর্থাৎ যে লোকটা ভিলেন তার চোখে কোনো একটা সমস্যা রয়েছে। অদ্ভুতভাবে সাহিত্যে কিন্তু যারা বিশেষভাবে সক্ষম মানুষ তাদেরকে কখনো কখনো সোকল্ড ভিলেন যাকে বলি সেই সোকল্ড ভিলেনের জায়গায় বসিয়ে দেওয়া হয়েছে। তার কারণ ইনি স্বাভাবিক মানুষ নন। এইরকম একটা মানুষকে যদি আমরা ভিলেনের একটা জায়গায় রাখি তাহলে খুব সহজে সেটা দৃষ্টি আকর্ষণ করে। খুব সহজ উদাহরণ, মহাভারতের শকুনি, তাই নাকি? অবশ্যই একটা অন্যদিকেও রয়েছে। তার কারণ যে যুক্তি দেখিয়ে ধৃতরাষ্ট্রকে প্রথমে কিনা সিংহাসন দিতে চাওয়া হয়নি, তার কারণ বিশেষভাবে সক্ষম মানুষ তিনি সিংহাসনে বসতে পারবেন না। তার কারণ যদি দেশে যুদ্ধ বিগ্রহ বাঁধে তিনি লড়াই করতে পারবেন না, কারণ যুদ্ধ যেহেতু পুরোপুরি একটা ফিল্ড ওয়ার, সেখানে বিশেষভাবে সক্ষম মানুষ হয়তো লড়তে পারবেন না। কিন্তু মনে রাখবেন যে যুদ্ধ, এখনকার যুদ্ধ সেটা ফিল্ড ওয়ার্কের থেকে অনেক বেশি স্ট্র্যাটেজিক একটা যুদ্ধ। অর্থাৎ একটি দেশ অন্য একটি দেশকে আক্রমণ করবে কিনা সেটা ভাবার জন্য সময় নিচ্ছে, তার একটা স্ট্র্যাটেজি বা পলিসি তারা তৈরি করবে। মহাভারতের একটা বিরাট বড় পলিসি মেকিং এর জায়গা কিন্তু শকুনি রয়েছে। তাহলে কিন্তু ধরে নিতে পারবো যে যিনি মহাভারত লিখেছেন তিনি ধরে নিচ্ছেন যে বিশেষভাবে সক্ষম একটি মানুষ তিনি সরাসরি যুদ্ধ করতে পারবেন না। যদিও শকুনি অসম্ভব হলে তলোয়ার চালাতেন, তিনি অসি যুদ্ধে পারদর্শী ছিলেন, সেটা আলাদা কথা, কিন্তু একটা স্ট্র্যাটেজি মেকারের ক্ষেত্রে আমরা শকুনিকে পেয়েছি। অর্থাৎ একেবারে প্রথম থেকে আমরা যেমন এই বিশেষভাবে সক্ষম মানুষদের সাহিত্যে করুণার দৃষ্টিতে দেখতে শিখেছি, আসলে এটাও দেখেছি যে তারা ক্ষমতার ঘর বিন্দু পৌঁছতে পারেন। তার উদাহরণ ধৃতরাষ্ট্র বলেছেন, প্রধান কুবের। আপনারা জানেন আমরা হিন্দু দেবতা
ধনের দেবতা হিসেবে লক্ষ্মীর পুজো করা হয়, কিন্তু প্রাচীন যিনি ধনের দেবতা হিন্দু তিনি হচ্ছেন কুবের। কুবেরের নাম আপনার ইদানিং খুব শুনলেন, যখন যেদিন সোনা কেনা হয় ধনতেরাস বা ইত্যাদি ইত্যাদি, এখন নিশ্চয়ই আপনারা জানেন, ছেলে বা নিশ্চয়ই শোনো, সেই ধনতেরাসে কিন্তু কুবেরের পুজো করা হয়। কুবের আসলে তিনি বিশেষভাবে সক্ষম একজন মানুষ। কুবের অর্থাৎ তার শরীরটা, তার বেদটা কিন্তু ঠিকঠাক নয়। সেই কুবের যার একটা চোখ প্রায় নষ্ট হয়ে গেছে দেবী রুদ্রাণীর অভিশাপে, কিন্তু আরেকটা চোখে দেখতে পান না, পিঙ্গল বড় হয়ে গেছেন, সেই কুবের যখন ধর্মদেবতা হতে পারেন, আমরা বুঝতে পারছি বিশেষভাবে সক্ষম মানুষ তার ক্ষমতা হাতে আসতে পারে। অথচ রাষ্ট্র কিংবা রাষ্ট্রের বকলমে আমরা যারা সকল স্বাভাবিক মানুষ, তারা কিন্তু চাইছি না কোন একটা জায়গায় যে আমার থেকে বিলো ডেজিগনেশনের যে লোকটা আছে সেটা কোনো রকম ভাবে আমার সমান একটা জায়গায় পৌঁছবে। এটা একটা অদ্ভুত সাইকোলজি। আমার বন্ধু দেখবে যে বন্ধুরা ভালো রেজাল্ট করলে অনেক সময় ভেতরে খুব ব্যথা লাগছে, আর আমার থেকে বেশি ভালো রেজাল্ট করে ফেললো, অথচ খুব ভালো বন্ধু, তাই না? একসঙ্গে তারা আড্ডা দিতে যেতে পারবো না, কিন্তু ও যদি আমার থেকে ভালো রেজাল্ট করে তখন কোনো একটা জায়গায় লাগছে, আরে আমার থেকে তো ভালো হয়ে গেল। এই সাইকোলজি কোন একটা জায়গায় কাজ করে। তাহলে আমি করোনা দৃষ্টিতে কোথায় দেখা যায় সেটা বলবো না, সেটা আপনারা সব জায়গায় জানেন। রচনী উপন্যাসে আপনারা দেখবেন যে যিনি নায়িকা, জন্মান্ত নায়িকা, একেবারে সিনেমার ভাষা যেরকম হয়, বঙ্কিমচন্দ্র একটা অলৌকিক উপায় তার চোখের দৃষ্টি ফিরিয়ে গেছে। কারণ অন্ধরা চিরকাল অন্ধ থাকলে তারা তাদের দাবি দেওয়া জানাতে পারবে না, কিন্তু ক্ষমতায়ন যে ঘটে, যারা বিশেষভাবে সক্ষম, তাদের সাহিত্যে নিজেদের স্বমহিমায় প্রতিষ্ঠিত হতে পারে। আমি একটা উদাহরণ দেবো, কারণ হাতে সময় নেই, 31 বেজে গেছে, সময় শেষ। আপনারা সুনীল গঙ্গোপাধ্যায়ের কাকাবাবু উপন্যাস সিরিজগুলো পড়েছেন, ছেলেমেয়েরা তোমাদের নিশ্চয়ই পড়া উচিত। অসম্ভব মেধাবী প্রতিভাবান একজন গোয়েন্দা চরিত্র, আমরা বলবো অ্যাডভেঞ্চার প্রিয় মানুষ। সেই কাকাবাবু তিনি কিন্তু ক্র্যাচে ভর দিয়ে হাঁটেন। আফগানিস্তানে এক ভদ্রলোককে বাঁচাতে গিয়ে তার পা একটা নষ্ট হয়ে গেছে, তো সেই ব্যক্তি তার ক্রাচকে পর্যন্ত অস্ত্র হিসেবে ব্যবহার করেনি। সেই মানুষটি যদি একেবারে দুর্ধর্ষ অপরাধীদের ধরতে পারেন, তাহলে আমরা কি করে তাকে বিশেষভাবে সক্ষম মানুষ বলি? আসলে একটা সোসাইটি, একটা পরিবার, আপনারা ভাবুন যে পরিবারে একটা স্পেসিফিক চাইল্ড থাকে, আমরা যাকে বলি মানসিকভাবে ততটা বিকশিত নয়, সেই পরিবারের বাবা মায়ের অবস্থা আপনারা করে ভেবে রেখেছেন, তাদের মানসিকতা, তাদের একটি কথা যে আমি মরে গেলে আমার ছেলের বা আমার মেয়ের কি হবে, কে দেখবে? অর্থাৎ আমার সোসাইটি আমার ছেলে কিংবা মেয়েকে দেখবে না, আমার প্রতিবেশী দেখবে না, বরং তাকে হয়তো কোনো একটা রাস্তার মোড়ে ভিক্ষা করতে বসিয়ে দেবে। যেখানে আমার পরিবার একদম বিশেষভাবে সক্ষম মানুষকে মেনে নিতে পারছে না, সেখানে কি করে সাহিত্য মেনে নেবে, কি করে সোসাইটি মেনে নেবে, রাষ্ট্র কিভাবে মেনে নেবে? যদি সত্যি আমরা ইকোনমিক দৃষ্টিতে দেখি, তাহলে কতজনকে আমরা এই আর্থিক সমৃদ্ধতার জায়গা থেকে পেরেছি, তাই না? নরেন্দ্র রামকৃষ্ণ মিশনের মতো একটা ব্যতিক্রমী প্রতিষ্ঠান আছে, যারা ব্লাইন্ড ছেলে মেয়েদের জন্য কিন্তু তারা একটা স্কুল খুলেছে, যেখানে তাদের কিনা কর্মমুখী বিভিন্ন প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। একটা সার্টিফিকেট হাতে ধরিয়ে দেওয়াটা কোনো কাজের কথা নয়, সে 40% দিতে দেন না 60%, সেটা কাজের কথা নয়। আমার কাজের কথা হচ্ছে যে একটি ছেলে বা মেয়ে যাকে আমরা বিশেষভাবে সক্ষম বলছি, সেই ছেলে বা মেয়ে আর্থিক কিভাবে প্রতিষ্ঠিত হতে পারবে। যতদিন না আর্থিক স্বাধীনতা হবে, ততদিন পর্যন্ত কোনো মেয়ে স্বাধীন নয়, কোনো ছেলে স্বাধীন নয়, সক্ষম কিংবা সক্ষম নয়, কেউ স্বাধীন নয়। আর্থিক স্বাধীনতা একটা বিরাট বড় জায়গা। যখন বিদ্যাসাগর বিবাহ জীবনের প্রচলনের কথা বলছেন, তখন আমরা বিনম্র চিত্তে বলছি যে শুধু বিধবা মেয়েদের বিয়ে দিয়ে তাদের উদ্ধার করা যাবে না, আর্থিকভাবে কিভাবে তাদের স্বাবলম্বন করা যায় সেইটা আমাদের প্রথম লক্ষ্য হওয়া উচিত। সুতরাং সমাজ, সাহিত্য, রাষ্ট্র যেভাবেই বিশেষভাবে সক্ষম মানুষদের দেখুন না কেন, যতদিন না তাদের নিজেদের একটা কর্মসংস্থানের জায়গা তৈরি হচ্ছে, অবশ্যই ভিক্ষাবৃত্তি নয়, অবশ্যই করোনা নয়, তারা নিজেদের মর্যাদা নিয়ে উঠবে, এই বোধ যতদিন না হবে, তখন আমি কিংবা তুমি বা তোমরা বা আপনারা কখনো তাদের দিকে আমাদের সমান দৃষ্টিতে তাকাতে পারবো না। এবং পরিশেষে যে কথা বলার, ধন্যবাদ অশোক স্যার, আপনি খুব গুরুত্বপূর্ণ বিষয় আমাদের অবগত করেছেন। আমাদের নিজেদের দৃষ্টিভঙ্গি বদলানো খুব দরকার। যে সমস্ত ছেলেমেয়েরা বিরক্ত হয়ে যাচ্ছে পেছনের দিকে, ভাবছে কতক্ষণে সেমিনার শেষ হবে, আর কতক্ষণ বসে থাকতে হবে, ইত্যাদি ইত্যাদি, হেসে গড়িয়ে পড়ছে, দুঃখ পাচ্ছে, তাদের কাছে আমার স্বনির্বন্ধ অনুরোধ যে আমরা মানুষকে মানুষ হিসেবে যেন ভাবতে পারি। তিনি যে ধর্মের হন, যে জাতের হন, যে অবস্থানের হন, বা যে সামাজিক পরিকাঠামো থেকে আসুন না কেন, আমি যেন দিনের শেষে তার দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিতে পারি। বন্ধুত্বের হাত সেটা কখনোই
শাসকের হাত নয়, পরমূল্যতা হাত নয়। যতক্ষণ না পর্যন্ত মানুষকে মানুষ হিসেবে ভাবতে পারবে, এইরকম সেমিনারের কোনো অর্থ থাকবে না। তখনই সার্থক হবে যখন রুহুরের দৃষ্টিভঙ্গি বদলাবে। আশা করি এখানে যারা আছে তারা ভবিষ্যতে নিশ্চয়ই একজন সুনাগরিক হবে, এবং আমরা কারণকে বিশেষভাবে সক্ষম বলবো না, প্রত্যেকের লোক সক্ষম, আমার এবং আপনার মতন একই রকম। অন্ধকার পৃথিবীতে বাস করা খুব সহজ, অন্ধকারে থাকা খুব সহজ, কিন্তু চোখ, মনের চোখ না খুললে সমস্ত আলোচনা ব্যর্থ থাকবে। ধন্যবাদ আমার সবাইকে, ভালো থাকবেন, পরে নিশ্চয় ভবিষ্যতে দেখা হবে। ধন্যবাদ। সুবক্তা এবং লেখক ডক্টর সুব্রত দাস, যিনি মূল বক্তব্যের পর পুরো বিষয়টাকে একটা ছাঁচে বেঁধে দিলেন, তাকে অসংখ্য ধন্যবাদ। এবার আমরা সরাসরি কিছু প্রশ্ন উত্তরে চলে যাব। আমরা আর স্বল্প সময়ের মধ্যে আমাদের অনুষ্ঠান শেষ করব। আজকের দুটি বক্তব্যের পর যে প্রশ্নগুলো আমাদের মাথায় উঠে এসেছে, এবং অনেক ছাত্রছাত্রী জানি আমরা কোনো প্রশ্ন করবে এবং আমরা তাদের পক্ষ থেকে, তাদের কাছ থেকে উত্তর জেনে নেব। তোমরা তোমাদের প্রশ্নগুলো রাখো। তোমাদের মধ্যে যদি কোনো প্রশ্ন থাকে, অপ্রাসঙ্গিক হলেও যদি প্রশ্ন থাকে, আমরা প্রশ্নটিকে প্রাসঙ্গিক করে নেব। তারপরে নিশ্চয়ই মসজিদ বাবু আছেন, উনি উত্তর দেবেন। কোন প্রশ্ন থাকলে করো। আমার প্রশ্ন হচ্ছে যে যিনি জন্ম থেকে অন্ধ বা অন্ধ হয়ে গেছেন, ওনাকে সঠিকভাবে গাইড কিভাবে করতে হবে? ফার্স্ট থেকে প্রথমত যিনি জন্ম থেকে দৃষ্টি প্রতিবন্ধী তাকে ফার্স্ট টাইম যেটা করতে হবে, তাকে একটা স্পেশাল স্কুলে তাকে দিতে হবে। স্পেশাল স্কুল আমাদের নদিয়াতেও আছে, মানে দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য আলাদা স্কুল আছে, সেখানে তাদেরকে পাঠাতে হবে। এটা হচ্ছে ফার্স্ট কাজ। এইখানে গেলে সে কিন্তু সবকিছু জেনে যাবে। এখানে আমার মনে হয় আমি আর কিছু বলবো না, কি কি আছে সেটা পরে সে যা নিজেই বুঝতে পারবে। এটা একটা জায়গা। আর গভর্নমেন্ট থেকে একটা যেটা করা হয়, ওই সর্বশিক্ষা অভিযানের নামে কিছু কিছু স্পেশাল টিচার বিভিন্ন জায়গায় যান, বিভিন্ন আমার মনে হয় এই বিভিন্ন স্কুলে তারা একজন করে হয়তো মাসে একদিন দুদিন যান, কিন্তু এটা নিয়ে খুব বেশি কিছু হবে বলে আমার মনে হয় না। তবে তাকে একটা স্পেশাল ব্লাইন্ড স্কুলে পাঠাতে হবে। উনি বলেন, আমি আরেকটু বলি, সেটা হচ্ছে যে বাবা মা যখন প্রথম বুঝতে পারবে যে ছেলেটি কিংবা মেয়েটি, বা যদি তৃতীয় লিঙ্গের কেউ হয়, যে সে চোখে দেখতে পাচ্ছে না, কারণ প্রথম দিকে বুঝতে পারবে না আলো ট্রেস করতে পারছে কিনা, কোনো অবয়ব ট্রেস করতে পারছে কিনা, এটা প্রথম 6 মাস 7 মাসে বুঝতে পারবে না। কিন্তু যে মুহূর্তে বাবা মা বুঝতে পারবে, প্রথম যেটা করা দরকার, একজন ভালো ডাক্তারের কাছে কিংবা হাসপাতালে যোগাযোগ করা, এটা দরকার। কারণ যদি কোনো রকম সম্ভাবনা থাকে দৃষ্টিশক্তি ফিরিয়ে আনার, তাহলে সেই প্রসেসটা যত দেরি হবে তত টাফ এবং টাফার হবে। এক, দ্বিতীয়ত, একটি ছেলে কিংবা মেয়ে যখন প্রথম সে কথা বলতে শিখছে, তখন তার তো মুখের ভাষা, তার তো চোখের ভাষা নেই। বিভিন্ন বিষয়গুলো সম্পর্কে তাকে টাচ করে করে সেটা তাকে শেখানো আস্তে আস্তে খুব কঠিন, কিন্তু বাবা মাকে সেই ভূমিকা নিতে হবে। তৃতীয়ত, তাকে প্রথম থেকে মানসিক ভাবে কিন্তু একটা জোর দিতে হবে যে তুমি পাচ্ছ না, কিন্তু তোমাকে অন্য যে ইন্দ্রিয়গুলো আছে সেইগুলোকে অনেক বেশি অ্যাক্টিভ করতে হবে, সেগুলোকে সজাগ করতে হবে। তারপর লড়াই, তারপর লড়াই ছাড়া কিছু নেই। আমাকে আমার মতো করে যুদ্ধ করতে হবে। একটা হাত নিয়ে কিংবা পা নেই, লোকে সহানুভূতি দেখাতে পারে, কিন্তু শেষ পর্যন্ত দিনের শেষে আমাকে লড়াই করতে হবে। এই লড়াইয়ের জন্য প্রস্তুতির প্রথম জায়গা হচ্ছে বাড়ি। সেই বাড়িকে কিন্তু সচেতন হতে হবে, এবং কখনোই তাকে এমন কোনো কথা বলা নয় যেটা তার মনোবল ভেঙে দেবে। মনোবলটা তৈরি করা ভীষণ জরুরি। তারপরে স্যার যেমন বললেন, আমাদের যে প্রতিষ্ঠানগুলো আছে, সরকার আছে, সেই জায়গাগুলোতে যাওয়া। ঠিক আছে, আর কারো যদি কোনো প্রশ্ন থাকে? যারা ব্লাইন্ড মানুষ, ওদের কোনো সেন্সেশন থাকে লাইট বা কালারের? মানে না, কি বলে পরিষ্কার যে যারা ব্লাইন্ড মানুষ তারা কিছু আলো টালো বুঝতে পারে, এরকম নাকি? লাইট অথবা কালার মানে না, এটা ব্লাইন্ড মানুষের কতগুলো মানে ইয়ে থাকে, কতগুলো পার্সেন্টেজ থাকে। কেউ 100%, কেউ 80%, কেউ 70%, কেউ 60%। হ্যাঁ, এবার যার কেউ যদি 100% হয়, তার সে তো আর বুঝতে পারবে না। তাহলে এটা কম, যে আমি ধরে নিচ্ছি কারণ 80 আছে, সে তো বুঝতেই পারবে না। কিন্তু আমাদের মনে রাখতে হবে, তোমার কোশ্চেনের উত্তর একটাই, যেটা হচ্ছে খুব ভালোভাবে মাথায় রাখতে হবে, যে একজন দৃষ্টিহীন মানুষ সে যদি 40% তার যে ডিসএবিলিটিস, মানে 40% যদি তার হয়, সে গভর্নমেন্টের যে সুবিধাগুলো আছে একজন সে পেতে পারে। আমি একটা কথা বলবো,
কারণ অন্ধ মানে দৃষ্টিহীন যারা তাদের সেই অনুভূতি আমার নেই, কিন্তু এইটুকু দেখেছি যে ঘরে যখন সমস্ত আলো বন্ধ হয়ে যায় তখন আমি আমার ডান হাত পর্যন্ত বা বাম হাত পর্যন্ত দেখতে পারি না। তাহলে আমি চক্ষুষ্মান মানুষ যখন আলো দেখতে পাচ্ছি না তখন 100% যে লোকটা দেখতে পারে না তার কাছে তো কোনো আলোই নেই। হ্যাঁ, মনে মনে হয়তো সে তার অভাব কল্পনা করছে, কিন্তু তার সঙ্গে বাস্তবের মিল থাকাটা হয়তো সম্ভব। ঠিক আছে, আর একটা কথা বলার আমি স্যারের কাছে রিকোয়েস্ট করবো, সেটা হচ্ছে যে এটা আমার পক্ষে সম্ভব না, কারণ ব্রেইন জানি না, কিন্তু আপনারা যারা ব্রেইনে পড়তে পারেন তাদের কাছে একটা অনুরোধ, অন্যান্য সমস্ত কাজের পাশাপাশি বিভিন্ন অন্তত 2 ঘন্টা করে যদি বিভিন্ন বইগুলো আপনারা একটু ব্রেইনে ট্রান্সলেট করার চেষ্টা করেন, তাহলে অন্তত যারা দৃষ্টিশক্তি তাদের পক্ষে খুব একটা কাজে দেবে। এটা আমার পক্ষে করা সম্ভব না, কারণ ব্রেইন জানি না। কিন্তু আপনারা স্যার পারবেন, যারা ব্রেইন জানেন একটু সময় বার করে যদি এই কাজগুলো করেন, অনেক অনেক মানুষের কিন্তু উপকার হবে। কারণ ব্রেইন কিন্তু পড়াশোনার একটা জায়গা। যারা ভিজুয়ালাইজ করতে, যেমন মনে হচ্ছে সুমা গল্পটা রবীন্দ্রনাথ এখানে স্যার বসে আছেন, কি চমৎকার মানে অসম্ভব সুন্দর প্রকৃতির দৃশ্য তিনি বর্ণনা করছেন, কিন্তু যার জন্য বর্ণনা করা ছিল সে প্রকৃতি দিতে হবে, তাই না? আঠারো বছর যদি থাকে স্যারের বক্তব্যে ডিসএবিলিটি যে থিওরি, 4টে থিওরি কথা স্যার বললেন, ডিভাইন মডেল অফ ডিসএবিলিটি, মেডিকেল মডেল অফ ডিসএবিলিটি, সোশ্যাল মডেল অফ ডিসএবিলিটি, হিউম্যান রাইটস অফ ডিসএবিলিটি। এই বক্তব্যের মধ্যে স্যার যখন মেডিকেল মডেল অফ ডিসএবিলিটির কথা বললেন তখন আপনি উল্লেখ করলেন যে নবজাগরণের প্রেক্ষিতে এই মডেলটা, এই থিওরিটা উত্থাপন করা হয়। আমরা জানি যে নবজাগরণ অর্থে যেখানে মানবতাবাদ প্রাধান্য পেয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে কেন এই বিশেষভাবে সক্ষম মানুষরা অবহেলিত হয়েছে, এই সীমাবদ্ধতার বিষয়ে যদি একটু আলোকপাত করেন। হ্যাঁ, খুব সুন্দর করছেন, মানে মনে হচ্ছে ওর আগে ভালো স্টুডেন্ট নিশ্চয়ই। তো ও সরি স্যার, আজ যাই হোক, খুব সুন্দর একটা বিষয়। আসলে মানে কেন এই চিন্তাটা এলো, মানে মানবতাবাদের তো একটা ব্যাপার নবজাগরণের সঙ্গে একটু রয়েছে, সেটা আমি বলছি না, সেটা তো সবাই আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন। এইবার তখন এদেরকে ভাবা হলো যে তাহলে এরাও তো মানুষ, তাহলে এদেরকে যদি আমরা একটু সাপোর্ট দিতে পারি, যদি আমরা একটু চিকিৎসা ব্যবস্থাটাকে আর একটু উন্নত করতে পারি বা তাদেরকে যদি পৌঁছে দিই, তাহলে তারাও তো আমাদের সমকক্ষ হয়ে উঠবে, বা তারা যে সমস্যাগুলোর মধ্যে রয়েছেন সেই সমস্যা থেকে তারা সমাজের যে সার্বিক যে স্রোত সেই স্রোতে চলে আসবে। এবার তখন মানে একটা সময়ের তো একটা মানে ব্যাপার থাকে, যেটা হচ্ছে এই এখনকার যেটা আমরা 70-80 দশকে যেটা দেখলাম, তখনও কিন্তু এই চিন্তাটা আসেনি যে এদের অধিকার দিতে হবে, এই চিন্তাটা আসেনি। মানে ওকে আমি কিছুটা সাপোর্ট দেবো, মানে যাতে ও করে খেতে পারে, কিন্তু যেহেতু সে পারবে না, এমন তো লোক থাকতে পারে যে তাকে সাপোর্ট দিয়েও হলো না, তাহলে সে কি করবে? সে কি বসে থাকবে? এবার যেমন রবীন্দ্রনাথ স্যার বলছিলেন যে অন্ধকারায় পথের পারে গান শুনিয়ে ভিক্ষে করে, এই যে বললেন। আরেকটা কথা যে রবীন্দ্রনাথ নিজেই বলেছেন যে সেই অন্ধ গায়ককে ডেকে রসিক মন্দ গায় না। তাহলে এই যে নামগুলো, এটা কিন্তু রবীন্দ্রনাথের ব্যর্থতা নয়, এটা কিন্তু রবীন্দ্রনাথ ইচ্ছে করে বলেছেন তা নয়, এটা তো সময়ের একটা ব্যাপার, সময়ের চিন্তার ব্যাপার। এই যত দিন চেঞ্জ হয়, যত দিন যায়, ততই তো চিন্তার একটা পরিবর্তন আসে। তো বিষয়টা এইরকম আমার মনে হয় পরিষ্কার হলো, পরিষ্কার না হলে আরেকবার বলতে হবে। আচ্ছা, মানে প্রশ্নটা একবার স্পেসিফিক নবজাগরণ কেন্দ্রিক, আমি সেইভাবে উত্তরটা দেওয়ার চেষ্টা করছি। প্রথমত নবজাগরণের যে সময়কাল, সেই সময়টাতে ভারতবর্ষের একটা বিরাট বড় ট্রানজিশনাল পিরিয়ড। কিরকম? সেটা এডুকেশন সিস্টেম চালু হচ্ছে। মনে রাখতে হবে যে 1835 কিংবা তার আগে আমরা যে মডার্ন অ্যানাটমির কথা জানি, সেটা কিন্তু ভারতবর্ষে ছিল না। কারণ ভারতবর্ষে মূলত হেকিমি পদ্ধতি এবং অভিযানী পদ্ধতির চিকিৎসা ব্যবস্থা হতো। সেখানে দৃষ্টিহীন মানুষদের তাদের যে চোখ সংক্রান্ত যে অ্যানাটমি, সেই সংক্রান্ত যে খুব স্পষ্ট ধারণা ছিল, বিশেষ করে আভ্যন্তরীণ যে বিষয়গুলো, তেমনটা ছিল না। 1835-এর পর যখন বাইরে এখানে পড়তে যাচ্ছেন এবং হাসপাতাল, নতুন এই সিস্টেমের হাসপাতাল ব্যবস্থাগুলো আসছে, তখন কিন্তু যে দৃষ্টিহীন মানুষ তাদের যে সমস্যা, সেই সংক্রান্ত একটা ভাবনা চিন্তা জায়গাগুলো আসছে। এইটা একটা, ফলে চিকিৎসা ব্যবস্থার যে মডার্নাইজেশনের কথা আমরা বলি, সেইটা আপনার স্পেসিফিক প্রশ্নের ক্ষেত্রে রিলেটেড। দ্বিতীয়ত, যে নবজাগরণের যে মানুষগুলো ছিলেন তারা মানে একেবারে একটা বিষয়, তারা জ্ঞান বিজ্ঞানের পণ্ডিত মানুষ ঠিকই, কিন্তু তাদের মধ্যে খুব খুব কম মানুষ যারা উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়ার সুযোগ পেয়েছিলেন। আমি বিশেষ করে বলছি যে দৃষ্টিহীন যে মানুষ বা
তরুণ মানুষরা। ফলে একেবারে আপনি যে ম্যাসিভ পরিবর্তনের কথা ভাবছেন, সেই পরিবর্তন কিন্তু নবজাগরণ একেবারেই আনতে পারেনি। তার কারণ আমি তখনই ভাবতে পারবো যখন আমার একজন প্রতিনিধি সেখানে থাকবে, যেখানে আমি রিপ্রেজেন্টেশন করি, প্রতিনিধিত্ব দেয়, সেখানে আমি পরিবর্তন করবো কি করে? কিন্তু হ্যাঁ, একটা ভাবনা চিন্তার পরিবর্তনের জায়গা কিন্তু তৈরি হচ্ছে। হ্যাঁ স্যার খুব সুন্দরভাবে বলেছেন। মানে আমি আলোচনাটাকে শর্টে বলার জন্য নবজাগরণ শব্দটা ব্যবহার করেছি, কিন্তু সোর্স এইগুলো। তো আমি যেটা বলছি যে নবজাগরণের আগে পিরিয়ডের কথা, একটা সময় আমাকে মনে রাখতে হবে, যখন মানুষ সমাজ গড়ে তুলেনি, যখন মানুষ মানে যাযাবরের মতো ঘুরে বেড়াতো, সেই সময় কিন্তু এই সমস্ত প্রতিবন্ধী মানুষ যারা ছিলেন তাদেরকে কিন্তু পাহাড় থেকে ছুঁড়ে ফেলে দেওয়া হতো। এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। তাদের সমাজে তাদের মেরে ফেলা হতো, কারণ তাদের লড়াই করে তখন কিন্তু জীবন মানে মানুষের তো চলতে হতো। সে যেহেতু লড়তে পারে না, তো তাকে রেখে বাঁচিয়ে রেখে লাভটা কি? পরিবারের বোঝা, সমাজের বোঝা তো সে, তাকে রেখে আমার লাভটা কি হবে? এই একটা ব্যাপার। বর্তমানেও কিন্তু সেই রকমই একটা জায়গা, কিন্তু একটা চেঞ্জ এসেছে, একটা কিছুটা রুচিশীল একটা ভাব এসছে। ওই তুমি তো কিছু করতে পারো না, তুমি তো প্রতিবন্ধী মানুষ, তোমাকে কি হবে? তোমার অধিকার দেই বা কি হবে? তোমার সব দরকারটা কি? সেই জায়গাটা কিছুটা পরিবর্তন হয়েছে। আগে মেরে ফেলা হতো, এখন মেরে ফেলাটা হয় না, কারণ এখন একটা আমরা সময়ের সঙ্গে সঙ্গে আমাদের মানসিকতার পরিবর্তন এসেছে। আর কারোর কোনো প্রশ্ন আছে? স্যার আপনি বললেন যে প্রতিবন্ধী মানুষদের জন্য কিন্তু একটাই কথা বলেছেন, এক্স্যাক্টলি আমি নামটা জানতে চাইছি। 1995 সালে একটাই কথা বললেন, আর 2016টা তো আমি জানলাম, আর এপিডি 2016 এই 1995 সালের একটা যদি এক্স্যাক্টলি নামটা একটু বলে দেন। এর নামটা হচ্ছে ডিসেবিলিটিস অ্যাক্ট 1995, আর এইটাকে যেটা 16 সালেরটা যেটা পার্সনস উইথ ডিসেবিলিটিস অ্যাক্ট 2016, এটাকে আমরা খুব সংক্ষিপ্ত ভাবে এটা এরকম ব্যবহার করি। তারপরে এর আরেকটা নাম আছে স্পেসিফিক, সেটা ওই রাইটস অফ দা পারসন উইথ ডিসেবিলিটিস অ্যাক্ট, এরকম একটা নামে আছে। এটা অ্যাপ্রোপ্রিয়েট যেটা ব্যবহার, কিন্তু আমরা সংক্ষেপে এরকম করে বললে এটা বোঝা যায়। আর কারোর কোনো প্রশ্ন থাকলে এবার কিন্তু জবনিকা পতনের পালা। আর কারোর কোনো প্রশ্ন আছে? আচ্ছা, বেশি প্রশ্ন করে ছেলেমেয়েরা বিরক্ত হয়। একেবারে শেষের পর্যায়ে আমরা পৌঁছেছি। আমরা শেষ করার আগে একটা কথা শুরু করবো, যে আমরা অনৈতিকে বিশ্বাস করি, আমরা নিজের হাতকে বিশ্বাস করি না, আমরা যেটা করতে পারি তাকে বিশ্বাস করি না, আমরা ভাগ্যে বিশ্বাস করি। আমাদের সিনেমা সাহিত্য সেটা করেছে। ভাবুন, একটা সিনেমার কথা বলবো, সিনেমার কথা বা সিরিয়ালের কথা বলে ছেলেমেয়েরা বেশি কথা বলে বলছি। একটা সিনেমা আছে, কি একটা সিনেমার নাম কি নাম? কোহিনীরা, তাই তো? আমরা অলৌকিক করছি এই কারণে যে একটি ছেলে যে স্বাভাবিক বুদ্ধি নয় আমাদের চোখে, সে রাতারাতি সুপার হিরো হয়ে গেছে এক অলৌকিক জাদুর স্পর্শে। আমরা এই অলৌকিক জাদুকে বিশ্বাস করি, তো যেটা বদলে দিতে পারি, আমরা নিজেদের মধ্যে বদলাতে পারি, তার জন্য আমরা চেষ্টা করি। চেষ্টা করতে হবে এই আলোচনা তার সূত্রপাত হোক, শুরু হলো। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন। আজকের অনুষ্ঠান এখানেই শেষ হচ্ছে।